ভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকতেই কে যেন বলে উঠল, ওই হিরো, এদিকে আয়। বিষয়টা বুঝতে না পেরে আমি আমার মতোই হাঁটতে লাগলাম। তখনই আবার পিছন থেকে বলে উঠল, ওই নীল শার্ট, এদিকে আয়। কথাটা আমার কানে এসে পৌঁছাতেই আমি ওখানেই থেমে গেলাম, কারণ আমি নীল শার্ট পরে আছি। তাহলে কি আমাকে কেউ ডাকছে? আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম কে আমাকে ডাকছে। তখনই একদল শার্ট প্যান্ট পরা মেয়েদের দিকে চোখ পড়ল। দেখলাম ওদের মধ্যে একজন আমায় আঙ্গুল দিয়ে ইশারায় ডাকছে। আমাকে তো এই ভার্সিটিতে তেমন কেউ চিনে না, তাহলে ওরা আমায় কেন ডাকছে? যাই, গিয়ে শুনে আসি। তারপর চলে আসলাম ওদের সামনে। জি, কিছু বলবেন? ভার্সিটিতে নতুন নাকি? আসলে আমি এই ভার্সিটির। থাক, আর বলতে হবে না। আচ্ছা, তোর নাম কি? তামিম আহমেদ। শোন, এই ভার্সিটির সব ছাত্রছাত্রী আমার কথাই ওঠবস করে, সো আমাদের যথেষ্ট সম্মান দিয়ে চলবি, ওকে? একটু পরে দেখা যাবে কে কাকে সম্মান দেয়। যা, এখন তোর ক্লাসে যা। কিছু না বলে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে চলে এলাম। কিরে, তুই ছেলেটাকে এত সহজে ছেড়ে দিলি? আর ছেলেটা প্রিন্সিপাল স্যারের রুমে গেল কেন? আমাদের নামে বিচার দিবে না তো? ইচ্ছে হয়েছে তাই ছেড়ে দিলাম। আর এই ভার্সিটিতে কার এত বড় সাহস যে আমার নামে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিবে? আরে, ভার্সিটিতে নতুন, তাই হয়তো স্যারের সাথে কোনো বিষয়ে কথা বলতে গেছে। আর জান্নাত থাকতে আমাদের কিসের ভয়? চল এখন ক্লাসে যাই। আজ নাকি আবার আমাদের ক্লাসে নতুন একজন স্যার আসছে। ক্লাস শুরু হতে বেশি সময়ও বাকি নেই। স্যার, আসবো? আরে তামিম, আসো আসো, বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভিতরে আসো। ধন্যবাদ স্যার। তোমার মেধা দেখে তোমাকে চাকরিটা দেওয়া হয়েছে। আশা করি তুমি তোমার সম্পূর্ণ মেধা দিয়ে ছাত্রছাত্রীদের সঠিকভাবে শিক্ষা দিবা। জি স্যার, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। চলো তাহলে তোমাকে তোমার ক্লাসরুমটা দেখিয়ে দিয়ে আসি। তারপর প্রিন্সিপাল স্যার আমায় নিয়ে একটা ক্লাসরুমে ঢুকলেন। প্রিন্সিপাল স্যারকে দেখে ক্লাসের সব ছাত্রছাত্রীরা বসা থেকে উঠে দাঁড়ালো। প্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের গতকাল বলা হয়েছিল আজ তোমাদের নতুন একজন স্যার আসবেন। ইনি হলেন তোমাদের নতুন ইংলিশ স্যার। আজ থেকে ইনি তোমাদের ইংলিশ ক্লাস করাবেন। সবাই ওনার সাথে পরিচয় হয়ে নাও। আমি তাহলে গেলাম। কথাগুলো বলেই হেড স্যার ক্লাস থেকে চলে গেলেন। এদিকে জান্নাত আর ওর বান্ধবীরা নতুন স্যারকে ক্লাসে দেখে তো অবাক। জান্নাতে তো পুরো মাথা ঘুরছে, কি হচ্ছে এইসব কিছুই বুঝতে পারছে না সে। ক্লাসের সবার দিকে একবার তাকিয়ে সবাইকে জিজ্ঞেস করলাম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আজ ভার্সিটিতে আমার প্রথম দিন, আমার প্রথম ক্লাস, তাই আজকে কোনো ক্লাস করাবো না। আজকে শুধু তোমাদের সাথে পরিচয় হয়ে নিব, কাল থেকে ক্লাস করাবো। তারপর একে একে সবার নাম জিজ্ঞেস করতে শুরু করলাম। নাম জিজ্ঞেস করতে করতে একদম শেষ পর্যায়ে এসে চোখ পড়লো একটা মেয়ের দিকে। আরে, এই তো সেই মেয়ে যে একটু আগে আমার সাথে কথা বলছিল আর আমাকে সম্মান দিয়ে চলতে বলেছিল। এখন দেখি কে কাকে সম্মান দেয়। এই মেয়ে, তুমি দাঁড়াও। আমি? হেই তুমি, তোমার নাম কি? জান্নাত। শুধুই জান্নাত, আগে পিছু কিছু নেই? জি আছে। তাহলে পুরো নাম বলো। জান্নাত চৌধুরী। এই মেয়ে, তোমাকে আমি কখন দাঁড়াতে বললাম, আর তুমি এখনো বসে আছো? সরি স্যার। এইবারের মতো কিছু বললাম না, নেক্সট টাইমে যেন আর এমন না হয়। এরপর সবার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ক্লাস থেকে বের হয়ে চলে আসলাম। এদিকে তামিম ক্লাস থেকে বের হয়ে আসার পর জান্নাতের বান্ধবীরাও ওকে বলতে শুরু করলো, আমাদের হয়তো ওই সময় ওনার সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি রে। আরে, তখন কে জানতো যে উনি আমাদের স্যার হবে? কিরে জান্নাত, তুই চুপ করে আছিস কেন? ব্যাটার অনেক সাহস গজিয়েছে দেখছি। আমাকে ক্লাসের সবার সামনে ধমক দেওয়া, এর সত্য আমি নিবই, না হলে আমার নামও জান্নাত না। কি করবি তুই? সময় হলে দেখতে পাবি। ওই দিনের মতো ভার্সিটিতে ছুটি হলে আবার বাসা চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিলেন। কেমন কাটলো ভার্সিটিতে শিক্ষকতার প্রথম দিন? ভালোই। আচ্ছা, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য টেবিলে খাবার বাড়ছি। তারপর রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম। আমি তামিম, মা বাবার একমাত্র সন্তান। পড়াশোনা শেষ করে এবার এই বিশ্ববিদ্যালয়ে ইংলিশ টিচার হিসেবে চাকরিতে জয়েন করেছি। বাকিটা গল্পতেই জানতে পারবেন। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে আবার নিজের রুমে চলে এলাম। এইভাবেই দিনটা কেটে গেল। রাতের বেলা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি, এমন সময় আব্বু বললেন, তা তোমার শিক্ষকতার প্রথম দিন কেমন কাটলো? ভালোই। আচ্ছা, এখন তাহলে খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দিলাম এক ঘুম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে সোজা ভার্সিটিতে চলে আসলাম। ক্লাসের সময় হয়ে এলে সোজা ক্লাসে চলে আসলাম। আমাকে দেখে ক্লাসের সব ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে পড়লো। তাদেরকে বসতে বলে নিজেও বসে পড়লাম। তারপর তাদের একটা পড়া বুঝিয়ে দিয়ে আরেকটা লিখে দেখাতে বললাম। হেঁটে হেঁটে সবার দিকে একবার চোখ বুলিয়ে দেখছি কে কি করছে। হঠাৎ চোখ পড়লো জান্নাত নামের মেয়েটার দিকে।
দেখি ও চুপচাপ বসে আছে আর কি যেন ভাবছে। ধীর পায়ে হেঁটে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। এই, তুমি এইভাবে বসে আছো কেন? আর যেটা লিখতে বললাম সেটা কোথায়, দেখাও। চুপ করে বসে রইলো, কিছু বলল না। কি হলো, দেখাও। পারি না। পারো না মানে? ক্লাসের সবাই পারলো, তাহলে তুমি পারবে না কেন? পড়াশোনা তো ঠিক মতো করো না, তাহলে পারবে কিভাবে? কান ধরে দাঁড়িয়ে থাকো। সাথে সাথে ক্লাসের সবাই আমার দিকে তাকালো, সাথে জান্নাতও। মনে হচ্ছে আমি কাউকে গালি দিয়েছি। কি হলো, কথা কানে যায় না নাকি? ধবক শুনে এবার আস্তে আস্তে বসা থেকে উঠে কান ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর আরো কিছুক্ষণ পড়ানোর পর বেল দিলে ক্লাস থেকে বের হয়ে আসলাম। কিরে জান্নাত, এটা কি হলো? স্যার তো দেখছি অনেক ডেঞ্জার রে। আর যেভাবে জান্নাতকে কান ধরে দাঁড় করিয়ে রাখলো, না জানি কবে আমাদেরও এমন শাস্তি দেয়। ওই দিনের ঘটনার জন্য স্যার হয়তো রেগে আছেন, তাই জান্নাতের সাথে এমন করছেন। শালার অনেক সাহস গজিয়েছে দেখছি। প্রথম দিন ক্লাসে ধমক দিল, তারপর আজ সবার সামনে আমায় কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখলো। এই ধমরাটাকে তো একটা শিক্ষা দিতেই হবে দেখছি। কি করবি তুই? আজকে ব্যাটার একটা ব্যবস্থা নিব। ওই দিনের মতো ভার্সিটির ছুটি হলে জান্নাত ওর বান্ধবীদের বিদায় করে বাসা চলে আসলো, আর এসেই ওর বাবার রুমে চলে আসলো। কিরে মা, কখন আসলি? এই তো আব্বু, এখন আসলাম। তা কিছু বলবি? কয়েকদিন ধরে ইংলিশের সাবজেক্টটা আমার খুব প্রবলেম হচ্ছে। আমি তো আগেই বললাম একটা স্যার দেখে দেই তোর জন্য, কিন্তু তুই না করে দিলি। বললি এখন লাগবে না। তখন তো আর জানি নাই যে এমন হবে। তা এখন কি চাস বল? ভার্সিটিতে একজন নতুন ইংলিশ স্যার আসছেন, খুব ভালো পড়ান। ওনাকে বলো আমায় বাসায় এসে পড়াতে। স্যারের নাম কি? তামিম আহমেদ। আচ্ছা, আমি ওই স্যারের সাথে কথা বলে দেখছি। দেখছি না, ওই স্যারের কাছে আমি পড়বো। আচ্ছা, ওই স্যারই তোকে পড়াবে। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে রে, যা। তারপর জান্নাত ওর রুমে এসে ফ্রেশ হতে চলে গেল। এদিকে জান্নাতের বাবা আমজাদ চৌধুরী ভার্সিটির প্রিন্সিপালের কাছে ফোন করে নতুন স্যারের নাম্বার নিয়ে ওই স্যারকে ফোন দিলেন। রাতে বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে রুমে বসে বসে রেস্ট নিচ্ছি, এমন সময় মোবাইলটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি তামিম? জি, আমার নাম তামিম, কিন্তু আপনি কে? আমাকে নিশ্চয়ই চিনবে, আমি আজাদ চৌধুরী, জান্নাতের বাবা। আমজাদ চৌধুরীর নাম অনেকবার শুনেছি, এই শহরের নামকরা ধনীদের মধ্যে একজন, কিন্তু জান্নাত যে ওনার মেয়ে এটা জানতাম না। জান্নাত কি তাহলে আমার নামে ওর বাবার কাছে নালিশ করেছে, যার কারণে উনি আমাকে ফোন দিলেন? করলে করুক, আমি তো ওর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই। জান্নাতের কাছ থেকে শুনলাম তুমি নাকি ওদের ভার্সিটির নতুন জয়েন হয়েছো, আর ওদের ইংলিশ ক্লাস নাও। জি, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু আপনি আমায় ফোন করলেন কিসের জন্য জানতে পারি? জান্নাতে নাকি ইংলিশ সাবজেক্ট কিছু প্রবলেম আছে, তাই ও তোমার কাছে পড়তে চায়। না করতে পারবো না, কিন্তু মেয়েটাকে আমি কথা দিয়ে ফেলেছি যে তুমি ওকে বাসায় এসে পড়াবা। আঙ্কেল, আমি সবেমাত্র ভার্সিটিতে জয়েন হলাম, কিছুদিন পর থেকে পড়ালে হয় না? যেভাবে ধরেছেন তাতে তো সোজাসুজি না করতে পারবো না, তাই এই কথাই বললাম। দেখো, ও ছোটবেলাতেই মাকে হারিয়েছে, তাই ছোট থেকে ওর কোনো কথাই আমি অমান্য করিনি। তুমি প্লিজ না করো না বাবা। ওকে আঙ্কেল, আমি জান্নাতকে পড়াবো, কিন্তু আপনার বাসার ঠিকানাটা? এখানে এসে একটা বড় বাড়ি দেখতে পাবা, ওইটাই আমার বাসা। তা পড়াতে কখন আসবা? সন্ধ্যা 7টার দিকে আসবো আঙ্কেল। ওকে, তাহলে রাখি, তুমি ঠিক সময়ে চলে এসো। বলে কেটে দিলেন। কলটা কেটে দিয়ে মেয়ের রুমে গিয়ে খবরটা দিয়ে আসলেন আমজাদ সাহেব। খবরটা পেয়ে তো জান্নাত বেজায় খুশি। চাকরিতে জয়েন হলাম মাত্র 2 দিন হলো, আর এই মেয়ে এখনই আমার কাছে পড়তে চাচ্ছে। ডালমে কুছ কালা হে। ওই দিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে ভার্সিটিতে গেলাম, কিন্তু জান্নাত নামের মেয়েটাকে ক্লাসে দেখতে পেলাম না। হয়তো আজ ভার্সিটিতে আসেনি। ভার্সিটির শেষে বাসায় এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর আম্মুকে বলে জান্নাতকে পড়ানোর জন্য বাসা থেকে বের হয়ে আসলাম। জান্নাতের বাড়ির সামনে এসে ভিতরে ঢুকতে যাব, এমন সময় গেটের কাছে থাকা দারোয়ানটা আমার পথ আটকে জিজ্ঞেস করলো, কে আপনি, আর এখানে কি চাই? জি, আমায় আমজাদ সাহেব চৌধুরী আসতে বলেছেন ওনার মেয়েকে পড়ানোর জন্য। আপনি এখানে একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। বলে লোকটা ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আমার সামনে এসে বলল, আপনাকে ভিতরে যেতে বলেছে। তারপর ভিতরে ঢুকে দেখি সুন্দর একটা বিশাল বাড়ি, চারিদিকে বাগান আর অনেক মানুষ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এরা আমজাদ সাহেবের লোক। তারপর বাসার ভিতরে গিয়ে আমজাদ সাহেব সোফার মধ্যে বসে আছেন। আমাকে দেখে বললেন, তাহলে তুমি জান্নাতের ইংলিশ টিচার? জি। মেয়েটা আমার একটু জেদি টাইপের, আর কারো কথা শোনে না। তুমি একটু ম্যানেজ করে নিও বাবা। আচ্ছা আঙ্কেল। চলো তোমাকে ওর রুমটা দেখিয়ে দিয়ে আসি। তারপর উনি আমায় উপরের একটা রুমে নিয়ে ঢুকলেন।
দেখলাম ঘরটা অনেক সুন্দর করে সাজানো, আর বিছানার উপর একটা মেয়ে বসা। আরে এটাই তো জান্নাত। জান্নাত আমাকে দেখতে পেয়ে বিছানা থেকে উঠে বসলো, পরনে শার্ট প্যান্ট আর গায়ে একটা শার্ট। একবার দেখে চোখ নামিয়ে নিলাম। মামনি, তোমার স্যার এসেছে, রেডি হয়ে পড়তে বসো, আমি গেলাম। স্যার দাঁড়িয়ে আছেন কেন, বসেন। ওর কথা শুনে আশেপাশে তাকিয়ে দেখলাম একটা টেবিলে অনেকগুলো বই রাখা। ওইটা গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। জান্নাত কিছুক্ষণ কি যেন করলো, সেই দিকে আমি ধ্যান দিলাম না। কিছুক্ষণ পর জান্নাত এসে আমার সামনে চেয়ারটায় বসে পড়লো। কোনটা বুঝো না বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। এই চ্যাপ্টারে কিছুই বুঝি নাই। ওকে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর বোঝানোর পর ওর দিকে তাকিয়ে দেখি ও এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছো কেন? আর এতক্ষণ যা বোঝালাম বুঝতে পেরেছো, নাকি কোথাও কোনো প্রবলেম আছে? হ্যাঁ না, মানে আসলে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবা? স্যার, আই লাভ ইউ। হোয়াট? বেয়াদব মেয়ে কোথাকার, স্যারকে কেউ এসব বলে? আরে স্যার, আপনি যেটা ভাবছেন সেটা নয়। বলছি আই লাভ ইউ এর মানেটা কি? কোন ক্লাসে পড়ো এবার? ছাত্রী পড়াতে আসলেন, অথচ ছাত্রী কোন ক্লাসে পড়ে এইটাই জানেন না। এই মেয়ে চুপ, একদম হাসবে না। যা বলছি তার উত্তর দাও। অনার্স প্রথম বর্ষে। অনার্সে পড়াশোনা করো অথচ এ কথার মানে জানো না? ফাজলামি করো আমার সাথে। জানি না বলেই তো জিজ্ঞেস করলাম, ফাজলামি করব কেন? এসব বাদ দাও আর বলো কোথাও কোনো প্রবলেম আছে কিনা। ওইটার মানে বললেন না? কোনটা? ওই যে একটু আগে বললাম। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কি? পড়াতে মন দাও, না হলে তোমার আব্বুর কাছে গিয়ে বিচার দেবো কিন্তু। বিচার দিলে এমন হাল করব যে জীবনে ভুলতে পারবেন না। কিছু বললে? না, কই কি বললাম। আচ্ছা এখন পড়াতে মন দাও। তারপর জান্নাতকে আবার ওই চ্যাপ্টারটা বোঝাতে লাগলাম। হঠাৎ মনে হলো আমার পায়ে কে যেন বারবার সুরসুরি দিচ্ছে। জান্নাতের দিকে তাকিয়ে দেখি ও এক ধ্যানে বইয়ের দিকে তাকিয়ে আছে। বিষয়টা আর পাত্তা দিলাম না। কিছুক্ষণ পর আবার পায়ে সুরসুরির অনুভব করলাম, সাথে সাথে টেবিলের নিচে তাকালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। কি হলো স্যার, নিচে কি খুঁজছেন? না মানে মনে হলো পায়ে কি যেন লাগছিল। কই, নিচে তো কিছু নেই। জানি না কি থেকে কি হবে। আচ্ছা তুমি পড়ো। তারপর জান্নাতকে আরো কিছুক্ষণ পড়ানোর পর ওকে ছুটি দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতের খাবারটা খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সোজা ভার্সিটিতে চলে এলাম। ক্লাসে এসে সবাইকে একটা পড়া বুঝিয়ে দিয়ে আরেকটা লিখে দেখাতে বললাম। সবাই লিখছে আর আমি একে একে সবার খাতায় চোখ বুলিয়ে যাচ্ছি। হঠাৎ জান্নাতের খাতার উপর চোখ পড়তেই দেখি ওর খাতায় বড় একটা লাভ এঁকে সেটাকে কালার করছে। মেজাজটাই খারাপ হয়ে গেল ওর কাণ্ড দেখে। সাথে সাথে ধমক দিয়ে দাঁড়াতে বললাম। ও ধমক শুনে দাঁড়িয়ে গেল। এটা কি এঁকেছো? স্যার, আপনি কি চোখে কম দেখেন নাকি? বেয়াদব মেয়ে কোথাকার, স্যারের মুখের উপর কথা বলো, এত সাহস! আমি কি তোমায় এসব আঁকতে বলেছি? না। তাহলে এসব কেন এঁকেছো? বের হও ক্লাস থেকে। তবুও চুপ। ক্লাস থেকে বের হও, না হলে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। আমার দিকে একবার কান্না ভেজা চোখে তাকিয়ে দৌড়ে ক্লাস থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর ক্লাসের ছুটির বেল বেজে উঠলে সবাইকে কালকের জন্য একটা পড়া দিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলাম। এইভাবে সারাদিন একের পর এক ক্লাস করাতে করাতে ভার্সিটি ছুটি হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। এদিকে জান্নাত ভার্সিটির শেষে বাসায় এসে নিজের রুমে ঢুকতে দরজা লাগিয়ে দিয়ে তামিমের আচরণের জন্য কান্না করতে লাগলো। বিকেলবেলা ঘুম ভাঙলো, উঠে অজু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে আবার বাসা চলে আসলাম। ঘড়িতে তাকিয়ে দেখি 7টা বাজতে আর বেশি সময় নাই, তাই রেডি হয়ে জান্নাতকে পড়ানোর জন্য বাসা থেকে বের হয়ে আসলাম। কিছুক্ষণ হাঁটার পর জান্নাতের বাড়ির সামনে চলে এলাম। গেট খুলে দারোয়ান আমাকে ভিতরে ঢুকে আবার গেট লাগিয়ে দিল। বাসার ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতে যাব, এমন সময় সামনে তাকিয়ে দেখি একটা ছেলে একটা লোককে বাড়িতে ফেলে ওরা ধরা মাইর মারছে, আর তাদেরকে ঘেরাও করে আছে কালো কোট পরা কয়েকটা বডি গার্ডের মতো লোক। ভুল বাড়িতে চলে আসলাম নাকি? না, গতকালকের বাড়িতেই তো এসেছি, কিন্তু ওই ছেলেটাকে ওইভাবে মারছে কেন? হঠাৎ ওই ছেলেটা আমার দিকে ঘুরে তাকালো। ছেলেটাকে দেখে ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। এইখানে কি করছে? আরে এ তো রাসেল, এ শহরের নাম করা একজন গুন্ডা। হঠাৎ দেখলাম রাসেল ছেলেটা হাতে থাকা হকস্টিক নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আল্লাহ, এ আমার দিকে আসছে কেন? মারবে না তো? এই কে তুই, আর এখানে কি চাই? না মানে আসলে আমি... যা বলা সোজাসুজি বল, এত তোতলাচ্ছিস কেন? ভাইয়া, উনি আমার স্যার। কিছু বলার আগে কে যেন কথাটা বলে উঠলো। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে উপরের দিকে তাকাতে দেখলাম জান্নাত ওর রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। হয়তো জান্নাতই কথাটা বলেছে, কিন্তু জান্নাত ওনাকে ভাইয়া বললো কেন? তার মানে কি রাসেল জান্নাতের ভাই? ও সরি, আসলে আমি চিনতে পারিনি, প্লিজ কিছু মনে করবেন না।
না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আপনি তাহলে ভিতরে যান। আচ্ছা, কিন্তু আপনি এই লোকটাকে মারছেন কেন? এই লোকটা জান্নাতের কলেজে স্যার। জান্নাত কলেজে থাকতে এই লোকটা একবার জান্নাতকে বকেছিল, সেটা শোধ নিচ্ছে আজকে। সে তো অনেক আগের ঘটনা, তার জন্য ওনাকে আজ শাস্তি দিচ্ছেন? আসলে আমি এই কয় মাস দেশের বাইরে ছিলাম, তাই বেটাকে কিছু করতে পারিনি। গতকাল রাতে দেশে ফিরলাম, আর এসেই একে ধরে নিয়ে আসলাম। কিন্তু উনি তো জান্নাতের স্যার, আর স্যার হলে স্টুডেন্টদের বকা দিতেই পারে, এটা স্বাভাবিক। স্যার হোক আর যেই হোক, আমার বোনকে কেউ বকা দিলে বা ওর উপর কথা বললে ওরও এমন হাল করব যেমন এর করেছি। তাহলে নেক্সটে মনে হয় আমার নামই আগে। কিছু বলবেন স্যার? না মানে, কই কি বললাম, কিছু না। আচ্ছা, আর আপনি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান ভিতরে যান। আচ্ছা। তারপর ভিতরে ঢুকে দেখি বাসায় কেউ নেই, তাই সোজা জান্নাতের রুমে চলে এলাম। আমাকে আসতে দেখে জান্নাত একটা চেয়ার টেনে আমাকে বসতে বলল। আমি কিছু না বলে বসে পড়লাম। জান্নাতও আমার সামনে চেয়ারে এসে বসে পড়ল। আচ্ছা রাসেল, যে উনি তোমার কি হন? ভাইয়া। কেমন ভাইয়া? কেমন আবার আপন ভাইয়া, এক ভাই এক বোন। উনি বড় আর আমি ছোট। খাইছে আমারে, রাসেল জান্নাতের আপন ভাই হয়, এইটা আজ শুনলাম। জান্নাতের সম্পর্কেও তেমন কিছু জানি না, কিছু না জেনে মেয়েটাকে পড়াতে চলে আসলাম। না জানি কপালে কি দুঃখ আছে। ওর ভাই যদি জানতে পারে আমি জান্নাতকে 1 দিন না 2 দিন 3 দিন বকেছি, তাহলে আমার কি হবে? কি হলো স্যার, এত কি ভাবছেন? আজ পড়াবেন না? পড়াবো। আচ্ছা জান্নাত, একটা কথা বলি। কি কথা বললেন? ভার্সিটিতে এত স্যার থাকতে তুমি আমার কাছে কেন পড়তে চাইলা? তোমাকে যে শিক্ষা দিব তাই। কি হলো, চুপ করে আছো কেন বলো? আসলে স্যার, প্রথম দিন আপনার ক্লাস করেই বুঝতে পেরেছিলাম যে আপনি স্যার হিসেবে ইংলিশে খুব ভালো। তার জন্যই আব্বুকে বলে আপনাকে আমার হোম টিচার বানিয়ে নিলাম। ওহ আচ্ছা, এখন পড়ো। কি পড়বো? গতকাল যে চ্যাপ্টারটায় বুঝিয়ে দিয়েছিলাম, বুঝেছো? একটু একটু। আচ্ছা, আজকে আবার ওইটাই বুঝাচ্ছি, খেয়াল করো। কিছুক্ষণ পর বুঝেছো তাহলে? আরেকবার বোঝালে ভালো হয়। ওকে, খেয়াল করো আবার। কিছুক্ষণ বোঝানোর পর, আর কোথাও কোনো প্রবলেম আছে? স্যার, এই চ্যাপ্টারে কিছুই বুঝিনি। বুঝবে কিভাবে? হ্যাঁ, পড়াশোনায় তো মন নেই, সারাক্ষণ শুধু ফাইজলামি। স্যার, আমায় ধমক দিয়ে কথা বলবেন না, বলে দিলাম। এই তুমি আমায় হুমকি দিচ্ছ? হ্যাঁ, ছাত্রী হয়ে স্যারের সাথে এভাবে কথা বলতে লজ্জা করে না? বেয়াদব মেয়ে কোথাকার। ওই শালা চুপ! আর একটা কথা বলবি না, অনেক শুনেছি তোর বক বক। আর নয়, নিজেকে কি ভাবিস? হ্যাঁ, যখন তখন আমায় ধমক দিয়ে কথা বলবি, আর আমি কিছুই বলবো না। এই, এটা কেমন অসভ্যতা? ভুলে যেও না আমি তোমার স্যার, সম্মান দিয়ে কথা বলো। না হলে না হলে কি করবি রে তুই? হ্যাঁ, আমি কিন্তু তোমার আব্বুর কাছে তোমার নামে বিচার দিব। ভাইয়া যে এই লোকটাকে মারতে দেখেছেন? উনি তো? হ্যাঁ, উনি আমার কলেজের স্যার। আর এটাও নিশ্চয় জেনে গেছেন যে ভাইয়া ওই স্যারকে কেন মারতেছে। এখন আপনিও আমার স্যার, যদি ভাইয়ার কাছে আপনার নামে বিচার দেই তো কি হবে ভাবতে পারছেন? মানে তুমি কেন আমার নামে বিচার দিবে? আমি কি করেছি? এই যে আপনার ভার্সিটির প্রথম ক্লাস থেকে শুরু করে এই পর্যন্ত আমায় কতবার ধমক দিয়েছেন আর বকা দিয়েছেন, হিসাব আছে? স্যার হিসেবে তো তোমায় বকা দিতেই পারি, তাই না? এইখানে তোমার ভাইয়ের কাছে বিচার দেওয়ার কি আছে? ওকে, বিচার দিব না, তবে এর জন্য আপনাকে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? এখন থেকে আপনাকে আমার সব কথা মেনে চলতে হবে। রাজি? এটা আবার কেমন কথা? তাছাড়া স্যার হিসেবে আমি তোমায় একটু বকা দিতেই পারি, এর জন্য। আমি এত কথা শুনতে চাচ্ছি না, আমার শর্তের রাজি কিনা সেটা বলেন। আরে ওকে, রাজি হওয়া লাগবে না। আমি ভাইয়ের কাছে গিয়ে আপনার নামে একটু প্রশংসা করে আসি। এই না 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 না, আমি রাজি তো। আমার সব কথা মেনে চলতে হবে কিন্তু। আচ্ছা ওকে, অনিসার সত্ত্বেও রাজি হতে হলো। তাহলে আজ থেকে আমায় আর বকা দিতে পারবেন না, বলে দিলাম। আচ্ছা, এখন বই বের করো। তারপর জান্নাত বই নিয়ে এসে আমার সামনে চেয়ারে বসে পড়ল। আজ কোন চ্যাপ্টার পড়াবো বলো? এই চ্যাপ্টারটার। ওকে, খেয়াল করো। তারপর জান্নাতকে ওই চ্যাপ্টারটা ভালো করে বোঝাতে লাগলাম। এক সময় ওর দিকে চোখ পড়তে দেখি ও এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। প্রথমবার ডাকলাম, বাট কোনো রেসপন্স নেই। দ্বিতীয়বার টেবিলে থাকা স্কেলটা দিয়ে ওর হাতে একটা বসিয়ে দিলাম, সাথে সাথে এসে হকচকিয়ে উঠলো। কি হলো স্যার, আপনি আমায় মারলেন কেন? মারবো না তো কি করবো? এতক্ষণ ধরে পড়াচ্ছি, অথচ তুমি বইয়ের দিকে না তাকিয়ে আমার দিকে হাবলির মতো তাকিয়ে আছো। এমন করলে পড়া মাথায় ঢুকবে কি করে? কি কি বললেন? আমি হাবলি?
দাঁড়ান, আমি এখনই গিয়ে ভাইয়ের কাছে আপনার নামে বিচার দিব। আরে 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 এখানে ভাইকে টানছো কেন? স্যার হয়তো তোমাকে মারার অধিকার আমার আছেই। একটু আগে আপনি আমায় কি বললেন মনে নেই? কি বললাম? এই যে এখন থেকে আপনি আমার জানাত, আমায় ডেকেছিস? কোনো সমস্যা? দরজা খুল, আমি ভিতরে আসবো। কণ্ঠটা শুনে বুঝতে বাকি রইল না যে লোকটাকে এতক্ষণ ধরে যার ভয় পাচ্ছিলাম সে এসেই পড়েছে। কথায় আছে না, যেখানে বাঘের বর সেখানে সন্ধ্যা হয়। বোন, দরজা খুল, চুপ করে আছিস কেন? কি ভাইয়ের কাছে আপনার নামে বিচার দিব? আমি কি করলাম যে তুমি আমার নামে বিচার দিবা? ওই যে আমার সবসময় ধমকান। বললাম তো আর ধমকাবো না। এইটা বলা হবে না, যা চেয়েছি সেটা দিতে হবে, না হলে দরজা খুলে ভাইয়াকে সব বলে দিব। কি দেবো বলো? পাপ্পি। দেখো জান্নাত, আমি তোমার স্যার, আমাদের মধ্যে আমি এত কিছু শুনতে চাচ্ছি না। আপনি দিবেন নাকি আমি ভাইয়াকে সব বলে দিব? আরে কেন আমার সাথে এমন করছো? আমি কি ক্ষতি করেছি তোমার? ভালোবাসি যে তাই। এখন থেকে বেশি কথা না বলে যেটা চেয়েছি সেটা দিয়ে দেন, না হলে আমি কি করতে পারি বুঝতে পারছেন? জান্নাত বোন আমার, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? বুঝেছি, এইভাবে কাজ হবে না। ওকে, আমি ভাইয়াকে আপনার কথা বলেই দিই তাহলে। তারপর জান্নাত যেই দরজা খুলতে যাবে তখনই আমি ওর হাত ধরে ফেলি আর ওকে কাছে টেনে ওর গালে একটা লিপ কিস করে দিই। আমি তো এটা চাইনি। এর চেয়ে বেশি আমি আর কিছু পারবো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কিছু না বলে দরজাটা খুলে ফেললো। কি রে, সেই কখন থেকে ডাকছি, শুনতে পাস না? না মানে আসলে স্যারের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম, তাই হয়তো শুনি নাই। তাহলে আমার ডাকলি কেন? কোথায় ডাকলাম? তুমি হয়তো ভুল শুনেছো। আমি তো এতক্ষণে স্যারের সাথে কথা বলতেছিলাম, তাই না স্যার? হে, হতেও পারে, কিন্তু স্যার আপনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনার তো পড়ার টেবিলে বসে থাকার কথা। হে, আসলে পড়া শেষ তাই চলে যাচ্ছিলাম। এমন সময় জান্নাত আমায় যেতে না দিয়ে কয়েকটা প্রশ্ন করলো পড়ার বিষয়ে, তাই এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। ও আচ্ছা, বোনটা আমার ইংলিশ একটু কম বুঝে, কিন্তু আপনি ওকে ভালো করে বোঝাবেন। আচ্ছা, টেবিলে ওই স্কেল দিয়ে কি করেন? এই খাইছি রে। এখন যদি জান্নাত ওনাকে সব বলে দেয় তাহলে নিশ্চিত আমায়ও আজ ওই দিনে লোকটার মতো ধরে মারা শুরু করবে। আল্লাহ বাঁচাও। ওই স্কেল দিয়ে কি করি জান্নাত? তেমন কিছু না, পড়ার সময় স্কেলটা স্যারের হাত থেকে নিয়ে থাকেন আর কি। হাতে নিয়ে বসে থাকেন নাকি তোকে মারেনও? শুনেন স্যার, বোনটা আমার খুব আদরের। ছোট থেকে আজ পর্যন্ত ওর গায়ে একটু আজ পর্যন্ত লাগতে দেয়নি। যে আমার বোনের মুখের উপর কথা বলেছে তাকে মেরে একদম অবস্থা ঘায়ল করে ফেলতাম। এমনকি অনেক স্যারদের চাকরিও কেড়ে নিয়েছি এর জন্য। এই প্রথম জান্নাত কোনো স্যারের কাছে নিজ থেকে পড়তে চেয়েছে বলেই বাবা ওকে আপনার কাছে পড়াচ্ছেন। তবুও আপনাকে বলে রাখি, ভুলে আমার বোনের মুখের উপর কোনো কথা বলবেন না। ও যেভাবে বলবে সেভাবেই পড়াবেন। যদি শুনি এর একটু এদিক সেদিক হয় তাহলে আপনার কপালে দুঃখ আছে বলে দিলাম। এটা হুমকি দিচ্ছে নাকি সাবধান করছে? কোনো সমস্যা হলে ভাইয়াকে বলবি কেমন? আমি তাহলে আসি। আমিও দরজা খুলে চলে আসতে যাব, এমন সময় জান্নাত আমার হাত ধরে ফেলে। আপনি কোথায় যাচ্ছেন? না মানে পড়ানো তো শেষ, তাই আমি আর থেকে কি করব? আপনাকে আমি যেতে বলছি না, তবে পড়ানো যেহেতু শেষ তাই চলে যাচ্ছি। একটু আগে ভাইয়া কি বলে গেল শুনেন নাই? কি বলেছিলেন? এই যে আমার মুখের উপর কোনো কথা বলবেন না, আমি যেভাবে বলবো সেইভাবে পড়াবেন। কিন্তু এখন তো পড়ানো শেষ, তাহলে আর থেকে কি করব? আমার বাসায় অনেক কাজ আছে, প্লিজ আমাকে যেতে দাও। কিছুক্ষণ ভেবে ওকে যান, তবে কাল একটু তাড়াতাড়ি পড়াতে আসবেন, দেরি করবেন না কিন্তু, না হলে। না না, দেরি করব না, তাড়াতাড়ি চলে আসবো। মনে থাকে যেন। তারপর আর কোনো কথা না বাড়িয়ে দরজা খুলে জান্নাতের রুম থেকে বের হয়ে আসলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতেই আঙ্কেল আমায় ডাক দিলেন। দেখে উনি সোফায় বসে আছেন, হেঁটে হেঁটে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। তা বাবা, জান্নাত ঠিক মতো পড়ছে তো? জি আঙ্কেল। দেখো, আমি জানি মেয়েটা একটু পড়াশোনা কম করে, কি যে হয়েছে ওর কিছুই বুঝতে পারতেছি না। তুমি একটু ওকে ভালো করে গাইড দিও প্লিজ। এসব নিয়ে আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি ওকে ভালো করে গাইড দিচ্ছি। তারপর আঙ্কেলের সাথে আরো কিছুক্ষণ টুকটাক কথা বলে সোজা বাসা চলে আসলাম। রাতের খাবার খেয়ে রুমের মধ্যে শুয়ে আছে আর ভাবছি জান্নাত যা শুরু করছে তাতে ওকে বেশি দিন পড়ানো যাবে না, না হলে পরে আমারই ক্ষতি হবে। যত তাড়াতাড়ি পারি আঙ্কেলকে বলে ওকে পড়ানো ছেড়ে দিব। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেল খেয়ালই নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে এলাম। ক্লাসের মধ্যে বসে আছি আর সবাইকে ক্লাস করাচ্ছি।
এমন সময় জান্নাতের দিকে চোখ পড়তে সে আমার চোখ টিপ মেরে বসলো। ওর এমন ব্যবহারে থতমত খেয়ে গেলাম। এটা মেয়ে নাকি অন্য কিছু? ছাত্রী হয়ে স্যারকে সিসি। ওর দিকে আর না তাকিয়ে আবার ক্লাস করাতে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর বেল বেজে উঠলো। ক্লাস থেকে চলে আসলাম। তারপর আবার আরেকটা ক্লাসে চলে গেলাম ক্লাস করাতে। দেখতে দেখতে টিফিন পিরিয়ডের সময় হয়ে গেল। ক্লাস থেকে বের হয়ে ক্লাসের বারান্দা দিয়ে হাঁটছি, এমন সময় কে যেন বলে উঠলো, তামিম সাহেব একটু দাঁড়ান। পিছন ফিরে দেখি নীলা ম্যাডাম। বলতে গেলে আমার 1 থেকে 2 বছরের বড় হবে, কিন্তু উনি নাকি এখনো বিয়েই করেন নাই। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, গায়ের রং একেবারেই ফর্সা, মুখটাও একদম মায়াবী, যে কেউ দেখলে ওনার প্রেমে পড়ে যাবে। কি ব্যাপার, আজকাল তো স্যারকে বেশি দেখাই যায় না যে। আপনাকেও তো তেমন দেখা যায় না। দেখবেন কিভাবে, আপনি কি আর আমাদের দিকে তাকান? সবসময় তো মাথা নিচু করেই হাঁটেন, পাশ দিয়ে গেলেও তো কথা বলেন না। আসলে আমি মেয়েদের সাথে তেমন কথা বলতে পারি না। কেন কেন? এটা ঠিক বলতে পারবো না, তবে আমার কেমন যেন লাগে আর কি। ও আচ্ছা, বুঝেছি, আমাদের স্যারের মেয়েদের সাথে কথা বলতে লজ্জা করে, তাই তো? হে আসলে থাক, আর কিছু বলতে হবে না। টিফিন টাইম তো হয়ে গেছে, চলেন না আজ দুজন একসাথে নাস্তা করি। কিন্তু আমি কিন্তু এই প্রথম আপনার কাছে কিছু চেয়েছি, না করলে কিন্তু আমি মাইন্ড করব। ওকে, বলেন কোথায় যাবেন? ভার্সিটির বাইরে একটা কফি শপ আছে, ওইখানেই যাওয়া যাক। ওকে চলেন। তারপর ওনাকে নিয়ে সামনের দিকে এগোতেই দেখে জান্নাত আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমার দিকে রাগে কটমট করে তাকিয়ে আছে। ওর এমন ফেস দেখে মনে মনে একটু ভয় পেয়ে গেলাম। এইদিকে আমি দাঁড়িয়ে থাকতে দেখে নীলা ম্যাডাম আমার হাত ধরে আমাকে ওনার দিকে নিয়ে যেতে লাগলেন। তারপর নীলা ম্যাডাম আমায় আরেকটা কফি শপে নিয়ে দুজনে বসে 2 কাপ কফি অর্ডার দিলেন। দুজন গল্প করতে করতে কফি খাওয়া শেষ করলাম। গল্প করার সময় নীলা ম্যাডাম বারবার আমার হাত ধরতেছিলেন। ওনার এমন ব্যবহার আমার সুবিধার মনে হচ্ছিল না, তাই তাড়াতাড়ি করে ভার্সিটিতে চলে এলাম। তারপর একে একে বাকি ক্লাসগুলো করিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে জান্নাতকে পড়ানোর জন্য ওর বাসায় চলে আসলাম। রুমে ঢুকে দেখি ভিতরে কেউ নেই, তাই সোজা গিয়ে একটা চেয়ার টেনে টেবিলের পাশে বসে পড়লাম। কিছুক্ষণ পরে হঠাৎ দরজা আটকানোর আওয়াজ পেয়ে সামনে তাকালাম। দেখি জান্নাত দরজা লাগিয়ে আমার দিকে আসছে, আর এসেই আমার শার্টের কলার চেপে ধরে বলল, ওই নীলা ম্যাডামের সাথে আপনার তো কিসের কথা? মানে? এখন ন্যাকা সাজা হচ্ছে তাই না? ভার্সিটির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলা ম্যাডামের সাথে কথা বলা, তারপর কফি শপে গিয়ে একসাথে কফি খাওয়া, এসব কি? হ্যাঁ, আরে ভার্সিটিতে স্যার হিসেবে জয়েন হওয়ার পর থেকে নীলা ম্যাডামের সাথে কোনো কথা হয়নি, তাই তো। তাই বলে এত কথা বলতে হয়? আর কফি শপে গিয়েও কি কি কথা বললেন শুনি? তুমি কে যে তোমাকে সবকিছু কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, আমি আপনার সব। আর এইবারের মতো কিছু বললাম না। নেক্সট টাইম যদি কখনো ওই নীলা ম্যাডামের সাথে আপনাকে কথা বলতে দেখি তাহলে কি করবে? হ্যাঁ, কিছুই করব না, শুধু ভাইয়ের কাছে আপনার নামে 2-1টা কথা বলবো, ব্যাস। বাকি কাজ ভাইয়াই করবেন। ভয় দেখাচ্ছ তাই না? ওই নীলা ম্যাডামের সাথে কথা বলতে নিষেধ করে দিচ্ছি শুধু। অনেক কথা হয়েছে, এবার পড়তে বসো। কিছু না বলে একটা চেয়ার টেনে আমার গা ঘেঁষে বসে পড়লো। এখানে বসেছো কেন? সামনের দিকে গিয়ে বসো। আজ এখানেই বসবো। এবার পড়ালে পড়ান, না পড়ালে নাই। আর কোনো উপায় না পেয়ে ওকে পড়াতে লাগলাম। জান্নাতকে পড়াচ্ছি, এমন সময় হুট করে ও আমার গালে একটা কিস করে বসলো। ওই এমন কিছু করে বসবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এই মেয়ে, তোমার লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? ছাত্রী হয়ে স্যারকে কিস করো। আপনার গালটা না খুব সুন্দর, তাই একটু আদর করে দিলাম। বেশি পেকে গেছো তাই না? দাঁড়াও, আজকে আঙ্কেলের সাথে তোমার বিষয়ে কথা বলবো। স্যার, আপনি আমায় এত তাড়াতাড়ি বিয়ে করবেন? কিন্তু আমার যে এখনো পড়াশোনা কমপ্লিট হয়নি। চুপ, বেয়াদব মেয়ে কোথাকার। আমি কি তোমায় বলেছি যে তোমায় বিয়ে করব? তুমি আমার সাথে যা শুরু করেছো সেগুলো আজকে আঙ্কেলকে বলছি। ভুলেও এমন কাজ করবেন না, না হলে আমার কথাই ভাইয়া আপনার কি হাল করবে তাও ভাবতে পারবেন না। আমার সাথে এমন করছো কেন? দেশে কি মানুষের অভাব পড়েছে যে তুমি তোমার স্যারের সাথে জিএফ এর মতো আচরণ করছো? অভাব পড়েনি, তবে আপনার মতো এত কিউট ছেলে মানুষ খুব কমই আছে, তাই তো আপনাকে এত ভালোবাসি। এটা ভালোবাসা নয়, এটা ক্ষণিকের জন্য ভালো লাগা। কেন বুঝতে চাইছো না? আমায় এসব শিখাতে আসবেন না, আপনার থেকে আমি এইসব বিষয়ে খুব ভালো জানি। সো মিস্টার তামিম আহমেদ, আমি যেভাবে বলবো আর যা চাইবো আপনি তাই করবেন, না হলে আমি আপনার কি অবস্থা করব ভাবতেও পারবেন না। শুধু রাসেল ভাইয়ের জন্য তোমাকে এত সহ্য করছি, না হলে কবেই তোকে পড়ানো বাদ দিয়ে দিতাম। আপনাকে আমায় পড়াতেই হবে, সেটা হোক আপনার ইচ্ছায় অথবা অনিচ্ছায়। সো এইসব নিয়ে এত ভাবাভাবি করে লাভ নাই। এ তো দেখছি মনের কথাও বুঝে ফেলে। আল্লাহ, এই মাইয়াডার থেকে আমাকে বাঁচাও প্লিজ। ওই এত কি ভাবছেন? না কিছু না, তুমি পড়ো তো।
কোনটা পড়বো? বুঝিয়ে না দিলে পড়বো কিভাবে? এতদিন ধরে তো বুঝে আসছি, তারপরও কিছু মাথায় ঢুকে না নাকি? একদম রাগী গলায় কথা বলবেন না, না হলে ভাইয়াকে ডেকে সব বলে দিব। তুমি আমাকে পড়াচ্ছ নাকি আমি তোমায় পড়াচ্ছি? আপনি আমায় পড়াচ্ছেন? তাহলে কি আমি একটু রাগ দেখাতে পারবো না? না, পারবেন না। ওকে, খেয়াল করো, আমি পড়াটা বুঝিয়ে দিচ্ছি। তারপর ওকে কিছুক্ষণ বুঝিয়ে একটা প্রশ্নের উত্তর লিখতে বললাম। ব্যাস চুপচাপ বসে রইল আর কলম হাতে ঘোরাতে লাগলো। চরম বিরক্তিকর এই মুহূর্তটা, কিছু বললেও দোষ, কিছু করলেও দোষ। ওকে, আজ এইটুকুই থাকুক, কাল এসে এসব আবার পড়া নিব। তুমি রাতে এগুলা শিখে রেখো, কেমন? শুধু মাথা নাড়ালো। তারপর উঠে চলে আসতে যাব, এমন সময় পিছন থেকে জান্নাত আমায় ডাক দিয়ে বলল। সে বসা থেকে উঠে আবার আমার সামনে এসে দাঁড়ালো। আপনার ফোন নাম্বারটা দেন তো। কেন? দিতে বলছি, দেন তো, এত কথা বলেন কেন? আসলে মোবাইল বাসায় রেখে এসেছি, আর কয়েকদিন আগে নতুন সিম নিয়েছি, নাম্বারটাও ঠিক মনে নেই। মিথ্যা বললাম, কারণ এই মেয়েকে নাম্বার দেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। কিছু না বলেই আমার প্যান্টের পকেটে হাত দিয়ে কি যেন খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর পকেট থেকে ফোনটা বের করে এনে আমার চোখের সামনে ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, এইটা কি? না মানে আসলে খুব মিথ্যা বলা শিখেছেন তাই না? আর যদি কোনোদিন মিথ্যা কথা বলেন তাহলে মেরে নাক ফাটিয়ে দিব বলে দিলাম। ওর কথায় ভয় চুপ করে রইলাম। ভাইরে ভাই, কি গুন্ডি মেয়ে এটা! স্যারকে কি ওইসব হুমকি দেয়? এদিকে জান্নাত কিছুক্ষণ ফোন নিয়ে কি যেন করলো, তারপর আবার ফোনটা আমার পকেটে ঢুকিয়ে দিল। রাতে ফোন দিলে ফোন ধরবেন, ওকে? আমি কেন তোমার ফোন ধরবো? ধরতেই হবে, না হলে কপালে দুঃখ আছে। দেখো, তুমি আমার ছাত্রী আর আমি তোমার স্যার, আমাদের মধ্যে এছাড়া কোনো সম্পর্ক হবে না। সময় হলে এমনিতেই হয়ে যাবে। আর কিছু না বলে জান্নাতের বাসা থেকে বের হয়ে আসলাম। জানি এই মেয়ের সাথে কথা বলে লাভ হবে না। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে আছি। কিছুক্ষণ পর আম্মু এসে রাতের খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আবার উপরে চলে আসলাম। রুমে এসে দেখি ফোনের স্ক্রিন থেকে আলো জ্বলছে। কাছে গিয়ে দেখি জান্নাত নামে সেভ করা একটা নাম্বার থেকে কল এসেছে। বুঝতে বাকি রইল না যে কে কল দিয়েছে। প্রথমবার ধরলাম না, কল কেটে গেলে সাথে সাথে আবারও কল চলে আসলো। বুঝেছি কল না ধরে কোনো উপায় নেই, বাধ্য হয়ে কলটা রিসিভ করতেই হলো। ওই, আপনার ফোন ধরতে এত সময় লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ ধরে কি করতেছিলেন? সরি, কে আপনি? ঠিক চিনলাম না। জেনেও না হাজারার ভান করে। আচ্ছা, এখন আমায় চিনতে পারছেন না তাই না? কালকে পড়াতে আসবেন না, তখন বুঝাবো। আরে আরে, আমি তো মজা করছিলাম। আমিও। আচ্ছা, আর রাতে খেয়েছেন? আমি খেয়েছি কিনা জানতে চাইবেন না? জেনে কি করব? ওকে, জানতে হবে না। আচ্ছা, আপনার ফেব্রুয়ারির পাসটা দেন তো। এই মেয়ে, তুমি আমার বউ নাকি গার্লফ্রেন্ড যে তোমায় আমার আইডি পাসওয়ার্ড দিব? আর তাছাড়া আমার ফেসবুক ইউজ করি না। আপাতত গার্লফ্রেন্ড বলতে পারেন, তবে কিছুদিন পর বউ হয়ে যাব। আর কথায় কথায় মিথ্যা বলা বাদ দেন, কারণ আপনার ফোন হাতে নিয়েই প্রথমেই আপনার আইডিতে ঢুকে আমার আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিলাম। এ তো দেখছি অনেক চালাক। চুপ, বেয়াদব মেয়ে কোথাকার! লজ্জা করে না স্যারকে এসব বলতে? উফ, স্যারকে বলতে তো লজ্জাই করবে, কিন্তু আপনি আমার স্যার না, আপনি তো আমার... থাক, বললাম না। এখন লক্ষ্মী ছেলের মতো আপনার আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেন, না হলে পরে কিন্তু পস্তাতে হবে। দেব না, তুমি ফোন রাখো, না হলে আমি রেখে দেব। ভুলেও এই কাজ করবেন না, কারণ ভাইয়ের কাছে আপনার কথা বললে আপনার বাসা থেকে তুলে আনতে পারবে। ওকে, বলো তোমার ভাইকে যা বলার। আমি কাউকে ভয় পাই না। ওকে, একটু ওয়েট করেন। বলেই আমি আমার ভাইয়াকে ডাকতে লাগলাম। ভাইয়া! এই মেয়ে তো দেখছি সত্যি সত্যি ডাক দিচ্ছে। দেখো আর কি করার, আমি এমনিতেই ভয় পাই ওনাকে। এদিকে ফোনের মধ্যে রাসেল ভাই আর জান্নাতের কথা শুনতে পাচ্ছি। কি হয়েছে বোন, আমায় ডেকেছিস? একটা ছেলে আমার সাথে বেয়াদবি করছে, ওর বাসা থেকে তুলে আনবে এক্ষুনি, পারবা? কি? কার এত সাহস যে আমার বোনের সাথে বেয়াদবি করবে? নাম বল শুধু ছেলেটার, এখন ওই ছেলেকে তুলে আনবো। তুমি একটু বাইরে যাও, আমি ওর ডিটেলস তোমাকে এনে বলছি। ওদের এমন কথা শুনে তো আমার হার্টবিট বেড়ে যেতে লাগলো। জান্নাত যদি আমার নাম বলে তাহলে তো সত্যি সত্যি রাসেল ভাই আমায়... না না, আমি সব কি ভাবছি। এতক্ষণ কি কথা হলো শুনতে পেরেছেন? এখন পাসওয়ার্ডটা দিবেন নাকি মার খাবেন বলেন? পাসের জন্য তুমি তোমার স্যারের সাথে এমন করবা? ভাইয়া কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি পাসওয়ার্ডটা দিন, না হলে ফায়ার ডেকে আপনার নাম... আমার নাম্বারের সাথে 7 অক্ষরই আমার আইডির পাসওয়ার্ড। বাধ্য হয়েই দিতেই হলো, না হলে কপালে দুঃখ আছে বুঝতে পারছি। কত ভালো আমার বাবুটা। পাসওয়ার্ড তো দিলাম, ফোন রাখো, এখন আমি ঘুমাবো। ওকে, গুড নাইট, কাল ভার্সিটিতে দেখা হবে। কিচ্ছু না বলেই ফোনটা কেটে দিলাম। তারপর মোবাইলটা এক পাশে রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল।
সময় কাটছে না দেখে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে লগ ইন করতে লাগলাম। ফেসবুকে ঢুকতেই আমার চোখ কপালে উঠার পালা। আমি কি দেখছি? এটা কিভাবে হলো? আমার এত স্বাদের আইডি। কারণ জান্নাত হয়তো গতকাল রাতে আইডির পাসওয়ার্ডটা নিয়ে আইডিটা ডিঅ্যাক্টিভ করে রেখেছে, যার ফলে আজ আইডিতে ঢুকতেই পারছি না। তারপর আবার আইডিটা অ্যাক্টিভ করে আইডিতে ঢুকে দেখি অনেক মেয়েদের ব্লক করে রাখা হয়েছে, যারা আমায় অযথায় মেসেজ দিত। আমি অবশ্য ওদের কারোর সাথেই কথাই বলতাম না। কিছুক্ষণ পর ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে রেডি হয়ে নিলাম। তারপর বাসা থেকে বের হয়ে সোজা ভার্সিটিতে চলে এলাম। ক্লাসে বসে আছি, আজ করে আরেক ক্লাসে গিয়ে ক্লাস করাতে লাগলাম। ভার্সিটি ছুটি হয়ে গেলে সকল ছাত্রছাত্রীরা একে একে সবার বাসায় চলে যেতে লাগলো। আমি একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিতে লাগলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। জান্নাতকে পড়ানোর সময় হয়ে গেছে। রেডি হয়ে জান্নাতের বাসায় চলে আসলাম। জান্নাতের রুমে এসে দেখি ও রুমে নেই, আবার ওয়াশরুমের ভিতরে কি যেন নড়াচড়া করছে। হয়তো জান্নাতে হবে। একটা চেয়ার টেনে বসে পড়লাম আর জান্নাতের জন্য ওয়েট করতে লাগলাম। কিছুক্ষণ পর জান্নাত ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। গায়ে একটা শর্ট প্যান্ট আর পরনে একটা শার্ট। আরে আপনি কখন আসলেন? এই তো একটু আগেই। ও সরি, আসলে গোসল করতেছিলাম তো, তাই একটু লেট হয়ে গেল। না ঠিক আছে। আপনি ওইদিকে তাকিয়ে কথা বলছেন কেন? আমার দিকে তাকান। অনেক লেট হয়ে গেছে, পড়তে বসা এখন। কিছুক্ষণ কি যেন করলো, তারপর আবার আমার পাশে এসে চেয়ারটা টেনে বসে পড়লো। আচ্ছা জান্নাত, একটা কথা বলি। বলেন। এইসব ছোট ছোট প্যান্ট আর ছেলেদের মতো গায়ে সবসময় শার্ট না পরলে হয় না? আসলে এইসব ছাড়া আমার অন্য কোনো কাপড় নাই। ইসলামে নারীদের জন্য পর্দা ফরজ করা হয়েছে। এখন তুমি যদি মুসলিম হয়ে বিধর্মীদের মতো চলাফেরা করো, তাহলে কি কেউ বলবে যে তুমি মুসলিম পরিবারের মেয়ে? জান্নাত নিশ্চুপ শুধু মাথা নিচু করে বসে আছে। আচ্ছা বাদ দাও, এখন পড়ো। গতকালকের পড়া জান্নাতকে আবার দেখতে বললাম। হঠাৎ মনে হলো আইডির কথা। ওকে জিজ্ঞেস করে দেখি ও ডিঅ্যাক্টিভ করেছিল কিনা। আচ্ছা, তুমি আমার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করেছিলে কেন? আপনার আইডিতে অনেক ময়লা জমেছিল, তাই আইডিটা ডিঅ্যাক্টিভেট করে রাখছিলাম। কি? আইডিতে আবার ময়লা জমে? জান্নাত মুগ্ধ নয়নে তামিমের দিকে তাকিয়ে ওর হাসিটা দেখেই যাচ্ছে। কি হলো, এইভাবে তাকিয়ে আসো কেন? আপনার হাসিটা না খুব সুন্দর। বুঝেছি, এবার মাথায় আবার ভূত চড়ে বসেছে। এখন একটু সিরিয়াস হয়ে কথা বলতে হবে। আমার আইডিটা ডিঅ্যাক্টিভ করেছিলে কেন বলো? বললাম তো ময়লা জমেছিল, তাই। আপনি আবার আইডি অ্যাক্টিভ করেছেন নাকি? করে থাকলেও আবার আমি ডিঅ্যাক্টিভেট করে ফেলবো। আর হ্যাঁ, এই আইডি আর ইউজ করবেন না, নতুন একটা আইডি খুলবেন, ওকে? কেন এই আইডি ইউজ করবো না? আর নতুন আইডি বা খুলবো কেন? কেন? মেয়েদের সাথে লুতুফুতু করতে ভালো লাগে, তাই না? এই আইডিতে তো অনেক মেয়ে, ওরা আপনাকে এতগুলো মেসেজ দেয়, কেন? আমি কি করে জানবো? আর তাছাড়া আমি তো কোনো মেয়ের সাথে তেমন কথাও বলি না। বলবেনও না। আর এই আইডিটা ভুলেও অ্যাক্টিভ করবেন না, করলে আপনার খবর আছে। এই, তুমি আমার ছাত্রী হয়ে আমাকে হুমকি দিচ্ছ? সেটাই মনে করেন, তবে আমার কথা অমান্য করলে এর শাস্তি অনেক ভয়ঙ্কর হবে। এই কেমন মেয়ে রে ভাই, ছাত্রী হয়ে স্যারকে হুমকি দেয়? গতকালের পড়া শিখেছো? বাহ, এই প্রথম তুমি আমার পড়া শিখলে। ভেরি গুড। আচ্ছা, আজকে কি পড়াবো বলো? এই চ্যাপ্টারের কয়েকটা প্রশ্ন বুঝতেছি না। ওকে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে কিছুক্ষণ বুঝিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম বুঝেছে কিনা। সেও সাথে সাথে হ্যাঁ বুঝেছি বলে উত্তর দিল। অবাক হচ্ছে আজ হঠাৎ জান্নাত সবকিছু একেবারে বুঝে ফেলতেছে কিভাবে। তারপর জান্নাতকে আরো কিছুক্ষণ পড়িয়ে কালকের জন্য কিছু পড়া দিয়ে আজকের মতো ছুটি দিয়ে দিলাম। জান্নাতের বাসা থেকে বের হয়ে আসতে যাব, এমন সময় বাড়ির বাগান থেকে কে যেন আমায় ডাক দিল। চারপাশে তাকিয়ে দেখে রাসেল ভাই কি যেন করছেন, আর আমার ইশারা ওনার কাছে ডাকছেন। আল্লাহ, উনি আমায় ডাকছেন কেন? গতকাল জান্নাত আমার নামে রাসেল ভাইকে কিছু বলেনি তো? কথাগুলো ভাবছি আর ভয়ে ভয়ে সামনের দিকে এগোচ্ছি। জি ভাইয়া, আমায় ডাকছেন? জান্নাতের পড়া কেমন চলছে? জি ভালোই। আর জান্নাত পড়ায় অনেক ভালো। একবার কিছু বুঝিয়ে দিলে সেটা সহজেই বুঝে ফেলে। শুনেন স্যার, আমার বোনটাকে কখনো ধমকাবেন না, সে যাই করুক না কেন। ছোট থেকে মা হারিয়ে বড় হয়েছে আমার বোনটা, আজ পর্যন্ত কখনো ওর মায়ের অভাব বুঝতে দেয়নি। আশা করি আপনি এমন কিছু করবেন না যাতে আপনার প্রতি আমার... না না ভাইয়া, আপনি চিন্তা করবেন না, আমি কখনোই জান্নাতকে ধমকাবো না। আপনি যেভাবে বলেছেন আমি তাকে সেভাবেই পড়াই। কথাগুলো বলে উপরের দিকে তাকাতেই দেখে জান্নাত ওর বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। এটা দেখে সে উপর থেকে আমার একটা স্মাইলিং কিস দিল। কি মেয়ে ভাই, নিচে তার ভাই দাঁড়িয়ে আছে, অথচ সে এইসবে না তাকিয়ে সিসি। স্যার, আপনি কিছু ভাবছেন? হ্যাঁ না মামা, মানে কিচ্ছু না। আমি তাহলে বাসায় যাই। ওকে যান।
আর ওইখানে দাঁড়িয়ে না থেকে ওদের বাসা থেকে বেরিয়ে সোজা আমাদের বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে শুয়ে আছি, এমন সময় ফোনে জান্নাতের কল আসলো। প্রথমবার রিং হতে হতে কেটে গেল, দ্বিতীয়বার ফোন আসলে ইচ্ছা করেই কেটে দেই, কারণ এই মেয়ের সাথে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। এইভাবে কয়েকবার কল কেটে দেওয়ার পর কিছুক্ষণ পর জান্নাত নাম্বার থেকে একটা মেসেজ আসলো। মেসেজটা ছিল এরকম: শেষবারের মতো কল দিব, যদি না ধরেন তাহলে কার ভার্সিটিতে আসার আগে হসপিটালের বেডে শুতে হবে। জান্নাতের এরকম মেসেজ দেখে একটু ভয় পেলাম। যেমন মেয়ে বলা যায় না, সত্যি সত্যি কিছু করে ফেলতে পারে। আবার ওর নাম্বার থেকে কল আসলো, এবার সাথে সাথে রিসিভ করলাম। এখন কল ধরলেন কেন? কিসের জন্য কল দিয়েছো বলো? প্রেম করার জন্য গো। দেখো, ঢং করবা না, যা বলার তাড়াতাড়ি বলে ফেলো। আমি ঘুমাবো, কাল আবার ভার্সিটিও আছে। আমি ঢং করি তাই না? ওকে যান, কিছু বললাম না, আপনি ঘুমান, তবে তার আগে আমায় একটা ইয়ে দেন। এসব ইয়ে টিয়ে আমি বুঝি না, যা বলার ভালো করে বলো। ওকে, একটা পাপ্পি দেন। পারবো না, ফোন রাখো বলছি। রাগ দেখিয়ে লাভ হবে না, আপনি ভালো করেই জানেন আমার উপর রাগারাগি করছেন। এটা ভাইয়া জানতে পারলে আপনার সাথে কি কি হতে পারে। সো কোনো কথা না বলে যেটা চেয়েছি সেটা দিয়ে দেন। রাগারাগের কারণটা যদি তোমার ভাই জানতে পারে তাহলে উনি আমায় কিছু করবেন না। করবেন, অনেক কিছু করবেন, কারণ রাগারাগির বিষয়টা আমি অন্যভাবে নিয়ে যাব, মানে ভাইয়াকে একটু মিথ্যা বলবো আর কি। প্লিজ ফোনটা রাখো, আমি ঘুমাবো। যেটা চেয়েছি সেটা দিয়ে দেন, আমি ফোন রেখে দিব। জান্নাতের রুমে দরজা খুলে ভিতরে ঢুকে দেখি জান্নাত রুমে নেই, হয়তো ওয়াশরুমে আছে। এটা ভেবে আমি রুমের ভিতরে ঢুকে পড়লাম। সাথে সাথে রুমের দরজা ঠাস করে বন্ধ হয়ে গেল। পিছনে তাকাতেই কে যেন আমার হাত ধরে টেনে দরজার সাথেই চেপে ধরলো। সে আর কেউ নয়, জান্নাত। এই কি করছো? ছাড়ো আমায়। কেন? এখন ছাড়বো কেন? অন্যদের সাথে তো ভালোই ঘেঁষাঘেঁষি করতে পারেন। মানে আমি আবার কি করলাম? এখন সাধু সাজা হচ্ছে তাই না? আরে কি আবল তাবল বকছো? আমি করেছিটা কি সেটা তো বলবা নাকি? কেন গতকাল রাতে যে নীলা ম্যাডামের সাথে এক রিকশায় করে বাসায় গেলেন মনে নাই? খুব তো মজা হয়েছিল গতকাল তাই না? হে রে, জান্নাত এসব জানলো কি করে? তাহলে কি নীলা ম্যাডামের রিকশায় ওঠার সময় জান্নাত আমাকে দেখে ফেলেছিল? মনে মনে ভাবছে কথাগুলো। কি হলো, এখন চুপ কেন? না মানে আসলে আমি তো... হ্যাঁ, এখন তো এইটাই তো বলবেন যে আমি ইচ্ছে করে রিকশায় উঠিনি, উনি জোর করে আমায় ডেকে তুলেছেন, তাই তো? তার মানে তুমি সব দেখেছো? আর আমার কি দোষ বলো? উনি তো আমার... চুপ করেন, লজ্জা করে না নিজের বয়সে বড় মেয়েদের সাথে লুতুফুতু করতে? তুমি কিন্তু বেশি করে ফেলছো। ছাত্রী হয়ে স্যারকে ধমক দিচ্ছ, আর তুমি ওনার সাথে লুতুপুতু করবে কেন? 100 বার ধমক দিব। কি করবেন আপনি? হ্যাঁ, আর আপনাকে আমার ভালো করে চেনা আছে। শুনেন, আগেও একবার মাফ করেছি, বাট এখন কোনো মাফ নাই। আমার কথা যেহেতু অমান্য করেছেন, তাহলে এর শাস্তি আপনাকে পেতেই হবে। এই, আমি তোমার কি এমন ক্ষতি করেছি সব সময় আমার পিছনে পড়ে থাকো? আমি কি ওনার সাথে ইচ্ছাকৃতভাবে কখনো কথা বলেছি নাকি? এত কিছুর উত্তর আমি দিতে পারবো না। এখন আপনাকে আমার কথা অমান্য করার জন্য শাস্তি পেতে হবে। কি শাস্তি? বেশি কিছু না, শুধু আমায় একবার জড়িয়ে ধরবেন আর 5 মিনিট লিপ কিস করবেন। কি পাগল নাকি তুমি? স্যারকে এইভাবে কিভাবে? সিসি, আমার ভাবতেও লজ্জা করছে। চিন্তা করবেন না, বিয়ের পর আপনার সব লজ্জা ভেঙে দিব। এখন যা বলছি তা করেন। অসম্ভব, আমি এসব কিছুতেই করব না। আর আমি আজকে আঙ্কেলকে তোমার বিষয়ে সব বলে দিব, তারপর তোমাকে পড়ানো বাদ দিয়ে দিব। সাথে সাথে কলার চেপে ধরে আমার মুখের কাছে ওর মুখ নিয়ে আসলাম আর বললাম, এইসবের কিছু করলে খুন করে ফেলবো কিন্তু। আর আমি যা বলেছি এখন যদি তা না করেন তাহলে আমি চিৎকার করে ভাইয়াকে ডাকবো, তারপর ভাইয়া এসে আপনার কি হাল করবে ভাবতেও পারবেন না। ওর কথা শুনে ভয়ে ভয়ে ঢোক গিলতে লাগলাম। কি করব কিছু ভেবে পাচ্ছি না। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি তোমার কোনো ক্ষতি করিনি। তাহলে কেন আমার সাথে এমন করছো? মা বাবার একটা মাত্র সন্তান আমি। আমার কিছু হয়ে গেলে ওরা কাকে নিয়ে বাঁচবে বলো? প্লিজ আমায় শেষবারের মতো মাফ করে দাও, আর আমায় ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দিলে তো হবে না সোনা, অপরাধ যেহেতু করছো এর শাস্তি তো তোমায় পেতেই হবে, তাই না? আমাদের মধ্যে শুধু স্যার ছাত্রীর সম্পর্ক, এছাড়া আর কোনো কিচ্ছু না। আমাদের মধ্যে ওসব হবে না, এটা ঠিক না। কেন বুঝতেছো না তুমি? আমি এত কিছু বুঝতে চাই না, আপনি আমার দেওয়ার শাস্তিটা পূরণ করবেন কিনা বলেন। আর তুমি কেন বুঝতে পারছো না? ওই, তুই কিস করবি নাকি আমি কিছু করব? করবো না, যা করার করো। ওকে বলেই আমার শার্টের কলার চেপে ধরে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল।
নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু ওর শক্তির সাথে আমি কিছুতে পেরে উঠতে পারছি না। এইদিকে আমার ঠোঁটের উপর অত্যাচারটা আরেকটু বেড়েই গেল। আমার ঠোঁটগুলোতে জান্নাত বারবার কামড় দিচ্ছে। যত নড়াচড়া করছি ততই জোরে কামড় মারছে। কিছুক্ষণ পর জান্নাত আমার হাতটা নিয়ে ওর কোমরে চেপে ধরলো। সাথে সাথে আমি নিজের হাতটা ছাড়িয়ে নিলাম আর জান্নাতকে জোরে একটা ধাক্কা মেরে দূরে ফেলে দিলাম। ধাক্কার তাল সামলাতে না পেরে জান্নাত বেঁচেতে পড়ে গেল আর ব্যথা চড়ে আহ বলে চিৎকার দিয়ে উঠলো। কিছুক্ষণ পরেই কারো জুতার আওয়াজ বুঝতে পারলাম কেউ একজন উপরে আসছে। এর কয়েক সেকেন্ড পর কে যেন রুমের বাহির থেকে দরজায় ঢোকা দিল আর বলল, বোন কি হয়েছে তোর? চিৎকার দিলি কেন? কণ্ঠটা শুনে বুঝতে পারলাম এটা রাসেল ভাই ছাড়া আর কেউ না। এখন জান্নাত যদি ওনাকে বলে দেয় যে আমি ওকে ধাক্কা মেরে ফেলেছি, বলুক, তাহলে আমিও বলবো। না না, এসব বললে তো উল্টা উনি আমাকে সন্দেহ করবেন। চেহারা ভয়ের ছাপ নিয়ে জান্নাতের দিকে তাকাতে দেখি সে এখন মেঝেতে পড়ে আছে। ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না। হয়তো জোরে ধাক্কা দেওয়ায় ব্যথা পেয়েছে অনেক। কি হলো বোন, দরজা খুলছিস না কেন? এই তুমি ঠিক আছো তো? আসলে সরি, আমি এত জোরে ধাক্কা মারতে চাইনি। প্লিজ উঠে পড়ো এখন আর দরজা খুলে দাও, রাসেল ভাই ডাকছে। কিভাবে উঠবো? আমার কোমর তো ভেঙেই দিলেন ধাক্কা মেরে। এখন কিছুতেই দাঁড়াতে পারছি না, কোমরে প্রচুর ব্যথা করতেছে। তখন তুমি ওইসব না করলেও তো আমি তোমাকে ধাক্কা মারতাম না। এখন একটু কষ্ট করে উঠে পড়ো প্লিজ। আমি পারবো না, কোমরে ভীষণ ব্যথা করছে। আর আপনি কেমন মানুষ, হ্যাঁ? টেনে তুলতে পারেন না আমায়? ওর কথা কি আর বলবো ভেবে পাচ্ছি না। এদিকে বাহির থেকে রাসেল ভাই জান্নাতকে ডেকেই যাচ্ছে আর এই মেয়ে কিছুতেই উঠতে পারছে না। আর উপায় না পেয়ে জান্নাতকে উপরের দিকে হাত টেনে ধরে ওঠাতে লাগলাম। উঠে এসেই তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই কি করছো? ছাড়ো বলছি। ছাড়ার জন্য তো ধরিনি বাবু। দেখো বাইরে তোমার ভাইয়া দাঁড়িয়ে আছে, উঠে দরজা খুলে দাও, না হলে উনি কি কি ভাববে বলো। ভাবুক, আমার কিছু যায় আসে না। বোন দরজা খুল, না হলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। ভাইয়া আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। তাহলে একটু আগে চিৎকার করলি কেন? আসলে টেবিলের পাশে একটা তেলাপোকা দেখে ভয় পেয়ে গেছিলাম, তাই ভয়ে চিৎকার দিয়েছিলাম। কিন্তু স্যার তেলাপোকাটাকে না মেরে ফেলেছে। তোমার আর টেনশন করতে হবে না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুই এখন পর, আমি গেলাম তাহলে। জান্নাত ছাড়ো প্লিজ, আমার শ্বশুর লাগছে। কেন? নীলা ম্যাডামের সাথে ঘষাঘষি করার সময় সুসুরি লাগে না? আর আমি ধরলেই সুসুরি লাগে? আমি ধরলেই খারাপ লাগে আর উনি ধরলে ভালো লাগে, তাই না? দেখো আমি ওনার সাথে। চুপ করে দাঁড়িয়ে থাকুন আর আমায় জড়িয়ে ধরুন। এমনিতেই ঠিক মতো কিছু করতে দেননি, এখন বেশি কথা বললে এমন জায়গায় মারবো যে জীবনেও বাবা ডাক শুনতে পারবেন না। ওর কথায় ভয় পেয়ে আর কোনো কথা বললাম না। সত্যি মেরে দিতে পারে, যেভাবে রেগে আছে। কিছুক্ষণ পর এই আমরা কবে বিয়ে করব? আমি ওর কথা শুনে একটু কাশতে লাগলাম। মেয়ে বলে কি, মাথা পুরো গেছে মনে হয়। কি হলো, চুপ করে আছো কেন? বলো। আমায় ছাড়ো, আমার একটু কাজ আছে, যেতে হবে। আর একটু থাকি না। আজকের পড়াগুলো রাতে আরেকবার দেখবা, কাল এসে ওইগুলা পড়া নিব। আজ তাহলে আমি আসি। জান্নাতকে ছাড়িয়ে কথাগুলো বলে চলে আসতে যাব, এমন সময় পিছন থেকে জান্নাত আমায় দাঁড়াতে বললো। আবার কি? কাল ভার্সিটি শেষে আমার জন্য একটু ওয়েট করিয়েন, আপনাকে নিয়ে একটা জায়গায় যাব। পারবো না, আর এমনিতেও কাল আমার একটা জরুরি কাজ আছে, সেটা শেষ করতে হবে। না গেলে আমি ভাইয়াকে বলে আপনাকে আমার সাথে নিয়ে যাব, সমস্যা নেই। কিছু না বলে দরজা খুলে ওর রুম থেকে বেরিয়ে আসলাম। নিচে এসে দেখি রাসেল ভাই বাগানে বসে আছেন। আমাকে দেখে কিছুক্ষণ আমাদেরকে তাকিয়ে থেকে আমায় ডাক দিলেন। ভয়ে হার্টবিট বাড়তে শুরু করলো। উনি আমায় ডাকছেন কেন? ধীরে ধীরে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। জি ভাইয়া বলুন। আপনার ঠোঁটে রক্ত কেন স্যার? কোথায় রক্ত? বলেই ঠোঁট হাত দিয়ে দেখি আঙ্গুলে একটু রক্ত লেগে গেছে। ওহ, তার মানে জান্নাত তখন কামড়িয়ে রক্ত বের করে ফেলেছে। এটা আসলে নিচে নামার সময় দেয়ালের সাথে ঠোঁট লেগে কেটে গেছে হয়তো। কিন্তু দেখে তো মনে হচ্ছে কেউ কামড় মেরেছে। এই রে, এখন কি বলবো ভাবতেছি, এমন সময় উপরের দিকে তাকাতেই দেখে জান্নাত ওর রুমের বারান্দায় দাঁড়িয়ে আমার দিকে দুষ্টু হাসি আসছে। ওর হাসি থেকে গা জ্বালা শুরু করছে। ওর জন্যই এখন রাসেল ভাইয়ের কাছে আমার ধরা পড়তে হবে। কি হলো স্যার, কিছু ভাবছেন নাকি? কিছু না বলে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে দেয়ালের সাথে ঠোঁট লেগে কেটে যায় আর হালকা দাঁতও লেগেছে গেছিল, তাই হয়তো এমন হয়েছে। ও আচ্ছা। জি আচ্ছা, তাহলে আমি আজ আসি। তারপর ওদের বাসা থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সময় হাত দিয়ে মুখটা ঢেকে রুমে চলে এলাম, না হলে ঠোঁটের বিষয়টা আমার চোখে পড়লে বাঁচা যাবে না। রুমে এসে আয়নার দিকে তাকিয়ে ঠোঁটগুলো দেখে খুব রাগ হতে লাগলো জান্নাতের উপর। কামড়ি একদম ঠোঁটের অবস্থা কাহিল করে ফেলেছে। রাতের বেলা খাওয়ার আগে ঠোঁটগুলো ড্রেসিং করে খাবার খেতে গেলাম। চুপচাপ খেয়ে দিয়ে আবার রুমে চলে এলাম। রুমে এসে ফেসবুকে আইডিটা অ্যাক্টিভ করে কিছুক্ষণ নিউজ ফিড ঘোরাঘুরি করে মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়লাম।
পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ভার্সিটিতে চলে এলাম। ক্লাসে জান্নাত আজ তেমন দুষ্টুমি করেনি, এতে ক্লাস করাতে ভালোই লাগলো। এইভাবে একের পর এক প্রত্যেকটা ক্লাস করিয়ে শেষ হলে ভার্সিটি ছুটি হয়ে গেল। ভার্সিটির গেট দিয়ে বের হতে যাব, এমন সময় পিছন থেকে কে যেন বলল, স্যার একটু দাঁড়ান। পিছনে ফিরে দেখি সে আর কেউ না, জান্নাত। কখন থেকে ডাকছি শুনতে পান না? কেন ডাকছো? বলেছিলাম না আপনাকে নিয়ে এক জায়গায় যাব, চলেন যাওয়া যাক। আমিও গতকাল বলে দিয়েছিলাম যে আমি পারবো না, আমার একটা জরুরি কাজ আছে। ওকে দাঁড়ান, ভাইয়াকে ফোন করে আসতে বলি, উনি এসে আপনাকে যাওয়ার জন্য রাজি করাবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমি আপনি আমার সাথে যাবেন নাকি আমি ভাইয়াকে ফোন করে আসতে বলবো? ওকে চলো, তবে আমি বেশিক্ষণ তোমার সাথে থাকতে পারবো না। দেখা যাবে বলে একটা রিক্সা ডেকে নিয়ে উঠে আমাকে উঠতে বলল। আমি তোমার সাথে এক রিক্সায় যেতে পারবো না। উঠবেন নাকি ভাইয়াকে? আরে উঠছি তো, খালি ভাইয়া ভাইয়া করো কেন? এই মামা, শপিং মলে চলেন তো। শপিং মলে কেন? একটু পরেই বুঝতে পারবেন, এখন চুপ করে বসে থাকেন। ওর কথা মতো চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর রিক্সা এসে থামলো একটা শপিং মলের সামনে। এরপর জান্নাত রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়াটা দিয়ে দিল। আমি ওর সাথে সাথে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর জান্নাত আমাকে ধরে শপিং মলের ভিতরে নিয়ে আসলো। হাঁটতে হাঁটতে একসময় জান্নাত আমায় নিয়ে একটা শাড়ির দোকানে গিয়ে ঢুকলো আর দোকানদারকে কয়েকটা শাড়ি দেখাতে বললো। কিছুক্ষণ পর দোকানদার আমাদের সামনে কয়েকটা শাড়ি এনে রাখলেন আর একে একে সবটা শাড়ি প্যাকেট থেকে খুলে দেখাতে লাগলেন। দেখেন তো কোন শাড়িটা নিব। তোমার যেটা ভালো লাগে সেটা নাও, আমায় জিজ্ঞেস করছো কেন? উফ, আপনিও না। আপনার পছন্দ করা শাড়ি ছাড়া আমি কি কোনোদিন অন্য শাড়ি পরেছি? তো অবাক মেয়ে বলে কি আমার পছন্দ করা শাড়ি না ছাড়া নাকি সে কোনোদিন শাড়িই পরেনি। কিন্তু এই মেয়েকে তো এইসব ছোট ছোট ড্রেস ছাড়া আমি কোনোদিন দেখিনি বলে। স্যার, ম্যাডাম যখন বলছেন তাহলে একটা শাড়ি পছন্দ করে দিন না। তাছাড়া আপনারই তো ওয়াইফ, বাহিরের কেউ নাকি যে পছন্দ করে দেওয়া যাবে না? লোকটার কথা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না। জান্নাতের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। এই মেয়ে তো দেখি আচ্ছা বদমাইশ। লোকটা আমাকে ওর স্বামী বানিয়ে ফেললো, সে কিছুই বলছে না, উল্টো হাসছে। কি হলো, এত কি ভাবছেন? একটা শাড়ি পছন্দ করে দিন না। আর কোনো উপায় না পেয়ে ওকে একটা নীল কালারের শাড়ি দেখিয়ে বললাম, এটা নাও, তোমার অনেক মানাবে। ওকে, তাহলে এই শাড়িটা প্যাক করে দেন। দোকানদার শাড়িটা প্যাক করে দিলে জান্নাত দাম দিয়ে জান্নাত আমায় নিয়ে বাইরে চলে আসলো। চলেন কোনো রেস্টুরেন্টে গিয়ে দুজন লাঞ্চ করে নিই। না, আমি বাসায় চলে যাব, তুমি গিয়ে লাঞ্চ করে নাও। আমি একা কি করে যাই? আপনাকেও আমার সাথে গিয়ে লাঞ্চ করতে হবে, চলেন। বলেই আমার এক প্রকার জোর করেই পাশের একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো। তারপর ওয়েটারকে ডেকে দুজনের জন্য কিছু খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পর ওয়েটার এসে দুজনকে খাবার দিয়ে চলে গেল আর দুজন যার যার মতো খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে দুজন বাইরে চলে আসলাম। সব কাজ তো শেষ, এখন আমি কি বাসায় যেতে পারি? যেতে পারেন, তবে আজ একটু তাড়াতাড়ি পড়াতে আসবেন, ওকে? ওর কথায় কোনো উত্তর না দিয়ে আমি রিক্সাটা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু এসে জিজ্ঞেস করলেন, আজ আসতে এত দেরি হলো কেন? আসলে একটু কাজ ছিল। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে তোর জন্য খাবার দিচ্ছি। আম্মু আমি বাইরে থেকে খেয়ে এসেছি। আচ্ছা তাহলে রুমে গিয়ে রেস্ট নে। আচ্ছা বলে সোজা রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে কিছুক্ষণ ফেসবুকিং করতে লাগলাম। এইভাবেই বিকালটা কেটে গেল। সন্ধ্যাবেলা জান্নাতকে পড়ানোর জন্য ওর বাসায় চলে এলাম। জান্নাতের রুমে এসে দরজাটা খুলে ভিতরে ঢুকতে যাব, সামনে তাকাতে আমি অবাক, কারণ সামনে জান্নাত শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। শাড়িতে ওকে ভীষণ সুন্দর লাগছে, কেন জানি ওর থেকে চোখ ফেরাতে পারছি না। এক পলকে ওর দিকে তাকিয়ে আছি। কি হলো স্যার, এমন করে কি দেখতেছেন? হঠাৎ জান্নাতের কথায় বাস্তবে ফিরলাম। দেখি ও আমার দিকে দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে আছে। না মানে আসলে তোমাকে আজ শাড়িতে ভীষণ সুন্দর লাগছে বলেই জিভে খামড় দিলাম। হাই হাই, মুখ ফসকে একই বলে ফেললাম। এখন জান্নাত কি না কি ভাববে। কি সত্যি আমায় সুন্দর লাগছে? আপনার পছন্দ করা শাড়ি পরেছি যে, সুন্দর লাগবে না কেন? আজকে তাহলে পরবা না? পরবো তো। আর আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসেন। তারপর একটা চেয়ার টেনে টেবিলের পাশে গিয়ে বসে পড়লাম। জান্নাত একটা চেয়ার টেনে আমার সামনে চেয়ারে বসে পড়লো। তা আজ হঠাৎ শাড়ি পরলে যে, কোথাও যাবা নাকি? না, এমনিতেই পরেছি। ও আচ্ছা, তা গতকালের পড়া শেখা হয়েছে? ওকে, তাহলে আজকে নতুন কিছু পড়াই। একদিন না পড়লে কি মানে আজকে পড়বো না। পড়বো না যখন, তাহলে আগে বললেই তো হতো, আমি আসতামই না। ওকে, তাহলে আমি চলে যাই। না, আপনি কোথাও যেতে পারবেন না। তাহলে কি করব? বসা থেকে উঠে এসেই তার কলেজে বসে পড়লাম আর বললাম, কেন আমার সাথে আজ গল্প করবেন? এটা কেমন অসভ্যতা? গল্প করবে যখন, তাহলে আমার কোলে বসেছো কেন? কেন, আর কোথাও বসার জায়গা আছে নাকি?
কেন, বসার জন্য চেয়ার নেই? চেয়ারে গিয়ে বসো আর আমার কোল থেকে নামো। নামবো না। কি করবেন আপনি? দেখো, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। কোথাও বাড়াবাড়ি করলাম? কোল থেকে নামো বলছি। কেন, আমায় আপনার ভালো লাগে না? দেখো, তুমি আমার ছাত্রী, আমি কখনো তোমায় ওই নজরে দেখিনি। তো কি হয়েছে, এখান থেকেই দেখবেন। এবার রাগটা আর ধরে রাখতে পারলাম না, জান্নাতকে কোল থেকে উঠে ওর গালে ঠাস ঠাস করে একটা চড় মেরে দিলাম। চড় খেয়ে জান্নাত গালে হাত দিয়ে আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। হয়তো আমার থেকে সে এটা আশা করেনি, কিন্তু ওর কাজকর্মের জন্য এটা ওর প্রাপ্যই ছিল। আপনি আমায় মারলেন? বেরেছি, ব্যাস করেছি। অনেকদিন ধরেই তোমার এই পাগলামিগুলো সহ্য করে এসেছি, কিন্তু আর না। একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, তুমি যাই করো না কেন, তোমায় আমি ভালোবাসতে পারবো না, কারণ তুমি আমার ছাত্রী। এর বেশি কিছু হওয়ার চেষ্টাও করবা না। কথাগুলো বলেই জান্নাতের রুম থেকে বেরিয়ে আসলাম। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখে আঙ্কেল সোফায় বসে আছেন। আমাকে নিচে নামতে দেখে জিজ্ঞেস করলেন, কি হলো বাবা, আজ এত তাড়াতাড়ি চলে যাচ্ছে? মনি, খাবারটা খেয়ে নিও। যাও, এখন থেকে হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে নাও। খাবো না। দেখো, পাগলামি করো না, প্লিজ খেয়ে নাও। বললাম তো খাবো না। বুঝেছি, এখন আমায় কি করতে হবে? বসা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে হাতটা ধুয়ে আবার ওর পাশে এসে বসে পড়লাম, আর প্লেট থেকে এক লোকমা খাবার নিয়ে ওর মুখের সামনে ধরলাম। হ্যাঁ করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আমার খিদে নেই। চুপ, আর একটা কথাও বলবো না। খেতে বলছি না, হা করো। জান্নাত দমক শুনে ভয়ে ভয়ে হা করে ফেললো। আমিও ওকে এই সুযোগে খাবারটা দিতেই লাগলাম। একদম বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে খাচ্ছে, দেখে মনেই হবে না যে এই মেয়ে ভার্সিটিতে পড়ে। ওকে খাওয়ানো শেষ করে হাত ধুয়ে এসে ওকে জিজ্ঞেস করলাম, আজকে পড়বা? বুঝেছি, হয়তো পড়বে না। আচ্ছা তাহলে আমি যাই। আর হ্যাঁ, কাল কিন্তু ভার্সিটিতে যাবা। 2 দিন ধরে তো যাওয়াই হচ্ছে না। নীলা ম্যাডাম কি সত্যি আপনাকে প্রপোজ করেছে? আরে না, তখন দরজা খোলার জন্য কথাটা বলেছিলাম। ওহ, আচ্ছা তাহলে আমি যাই, আর কাল ভার্সিটিতে আসবা কিন্তু। বলেই ওর রুম থেকে বেরিয়ে আসলাম। নিচে আসতে আঙ্কেল আমায় দেখে বললেন, জান্নাত খাবার খেয়েছে? জি আঙ্কেল, খেয়েছে। আর আজ নাকি ও পড়বে না, তাই বাসায় চলে যাচ্ছি। যাক, মেয়েটা খাবার খেয়েছে তো তাহলে। আচ্ছা বাবা, তাহলে তুমি যাও, আর কাল ওকে পড়াতে আসবা কিন্তু। আচ্ছা আঙ্কেল। তারপর জান্নাতের বাসা থেকে বের হয়ে আমাদের বাসায় চলে এলাম। বাসায় এসে নিজের রুমে যাওয়ার সময় ড্রয়িং রুমে চোখ পড়তে কিছুটা অবাক হলাম, কারণ ড্রয়িং রুমে নীলা ম্যাডাম বসে আছেন, আর ওনার সাথে একজন ভদ্রলোক আর ভদ্র মহিলাও আছেন। হয়তো ওনার বাবা মা হবে। ওদের সাথে আব্বু আছেন, আর কি যেন কথা বলছেন। আমি ড্রয়িং রুমে ঢুকতেই নীলা ম্যাডাম আর ওনার সাথে আসা মহিলা আর লোকটা উঠে চলে যেতে লাগলেন। যাওয়ার সময় নীলা ম্যাডাম আমার দিকে তাকিয়ে মন মরা একটা হাসি দিয়ে চলে গেলেন। কিছু বুঝতে না পেরে আমি আব্বুর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ওরা এখানে কেন এসেছিল? মেয়েটা নাকি তোমায় ভালোবাসে, তাই ওর মা বাবাকে সাথে নিয়ে এসেছিল তোমার সাথে ওর বিয়ে দেওয়ার জন্য। তুমি ওদের কি বলেছো? তুমি তো জানোই যে আমি আমার এক বন্ধুর মেয়ের সাথে অনেক আগে থেকে তোমার বিয়ে ঠিক করে রেখেছি। ওদেরকে বুঝিয়ে বলেছি বিষয়টা, ওরাও বুঝে গেছে, তাই আর কোনো কথা বলেনি। তা তোমার এই বন্ধুটাকে আব্বু? কখনো তো দেখলাম না ওনাকে। সময় হলেই দেখতে পারবা। এখন তোমার রুমে যাও। আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে এলাম। আব্বু সব বন্ধুকে আমি কম বেশি চিনি, কিন্তু আমার জানা মতে ওদের কোনো মেয়ে নেই যার বিয়ের বয়স হয়েছে। তাহলে ওনার এই বন্ধুটা কে হতে পারে? ওই দিনের মতো রাতের খাবারটা খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভার্সিটিতে চলে এলাম। ক্লাসে এসে দেখি আজ জান্নাতও ক্লাসে উপস্থিত আছে। ওকে দেখে খুব খুশি হলাম, জানি না কেন। ক্লাস করানোর সময় জান্নাত চুপ করে মনোযোগ সহকারে ক্লাস করছিল। জান্নাতের এমন পরিবর্তন দেখে খুব ভালো লাগলো। কিছুক্ষণ পর বেল বেজে উঠলে সবাইকে কিছু পড়া দিয়ে অন্য ক্লাসে চলে গেলাম। এইভাবেই কেটে গেল দিনটা। ভার্সিটি থেকে বাসায় এসে খেয়ে দিয়ে রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো, তাই জান্নাতকে পড়ানোর জন্য ওদের বাসায় চলে আসলাম। জান্নাতের রুমে এসে দেখি ও একটা বই নিয়ে টেবিলে বসে বসে পড়ছে। যাকে কোনোদিন ঠিক মতো পড়তে দেখলাম না, সে আজ এত মনোযোগ দিয়ে পড়ছে, অবাক না হয়ে আর পারা গেল না। তারপর ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি করছো? ক্লাসের পড়াটা ঠিক বুঝতে পারছি না, সেটাই দেখছি। কই, কোনটা বোঝো নাই? দেখাও তো। এই যে এইটা। তারপর ওকে ওই পড়াটা বুঝিয়ে দিয়ে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওকে বোঝাতে এত কষ্ট লাগে, কিন্তু কি কারণে একবারে বুঝে ফেলেছে। ওর এমন পরিবর্তনে আমি অবাকের উপর অবাক হচ্ছি। ওই দিনের মতো জান্নাতকে পড়িয়ে বাসায় চলে আসলাম। এভাবে কাটতে লাগলো আমাদের দিনকাল। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। এই কয়েক মাসে জান্নাত একেবারেই বদলে গেছে। আগের মতো আর আমার সাথে দুষ্টুমি করে না, কোনো কিছু বললে ওর ভাইয়ের নামে ভয়ও দেখায় না, সবসময় পড়াশোনা নিয়েই থাকে। ক্লাসেও এসে মনোযোগ দিয়ে ক্লাস করে। জান্নাতের এমন পরিবর্তনে আমি অনেকটা খুশি হয়েছি,
কিন্তু ওর দুষ্টুমিগুলো এখন খুব মিস করছি। হয়তো আমিও এই কয়েক মাসে ওর মায়ায় পড়ে গেছি। আর হ্যাঁ, আরেকটা কথা, এর মধ্যে জান্নাতের প্রথম বর্ষের পরীক্ষাও হয়ে গেছে, আর জান্নাত ক্লাসের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। নীলা ম্যাডামও এখন আমার সাথে তেমন কথা বলেন না, দেখা হলে মাঝে মধ্যে শুধু ভালো মন্দ জিজ্ঞেস করেন, এই আর কি। সবকিছুর মধ্য দিয়ে ভালোই চলছিল দিনকাল। তারপর হঠাৎ একদিন রাতের বেলা টেবিলে বসে সবাই মিলে খাচ্ছি, এমন সময় আব্বু বললেন, তোমাকে তো আগে থেকেই বলে রাখা হয়েছে যে আমার বন্ধুর মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছি আমি। এখন আমি চাচ্ছি তোমার বিয়ে দিয়ে বাড়িতে নতুন বৌমা আনতে। এত তাড়াতাড়ি বিয়েটা না দিলে হয় না? আর তাছাড়া তোমার মা সারাদিন একা একা বাড়িতে কত কাজ করে, একজন মানুষের দ্বারা একা এত কাজ কিভাবে সম্ভব ভেবে দেখেছো কোনোদিন? আর তাছাড়া আজ তুমি ভার্সিটিতে থাকাকালীন আমি বাসায় এসে দেখি তোমার আম্মুর শরীরটা বেশি ভালো না। শেষে ডাক্তার আনিয়ে জানতে পারলাম তোমার আম্মুর প্রেশার লো হয়ে পড়েছিল। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে আর বলে গেছে বেশি কাজ না করতে। এখন এই পরিস্থিতিতে কি করা যায় তুমিই বলো। তাহলে একটা মেয়ে রেখে দিলেই তো হয়, সারাদিন আম্মুর সাথে কাজ করবে। আর কাজের মেয়ে রাখা গেলে অনেক আগেই রেখে দিতাম, কিন্তু বাইরের মানুষ কি কখনো এই বাড়িকে নিজের করে দেখবে? তাই আমি চাচ্ছি তোমায় বিয়ে দিয়ে বাড়িতে নতুন বৌমা আনতে, তাহলে তোমার আম্মুর কাজের কষ্টটা একটু কম হবে। কিন্তু কোনো কিন্তু শুনতে চাচ্ছি না। আমি যার সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছি তাকেই তোমার বিয়ে করতে হবে। অন্য কাউকে বিয়ে করার কথা বললে আমরা তাকে মেনে নিব না। তাকে তো কখনো দেখিনি, এমনকি চিনিও না। একজনের ব্যাপারে না জেনে শুনে তাকে বিয়ে করে ফেলবো? মেয়ে অনেক ভালো আর ভদ্র, আমরা তাকে দেখে আসছি, তোমাকে আর আলাদা করে দেখতে হবে না। তারপরও যদি... তুমি কিন্তু আমার মুখের উপর কথা বলা শুরু করে দিচ্ছ। সরি। আর মেয়েটা ছোট থেকে মা হারা, তাই আমরা চাচ্ছি তোমার সাথে ওকে বিয়ে দিয়ে একেবারে আমাদের কাছে রেখে দিই। ওকে, তোমার যেটা ভালো মনে হয় করো। এখন খাও, আর কিছুদিনের মধ্যেই তোমাদের বিয়ের কাজ শেষ করে ফেলবো। আর কিছু না বলে খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। সত্যি বলতে এই কয়েকদিনে জান্নাতের প্রতি আমিও একটু দুর্বল হয়ে পড়েছি, তাই বিয়ের কথা বলায় তখন আব্বুর কথা রাজি হতে পারিনি। কিন্তু জান্নাত আমার ছাত্রী, ওর সাথে আমার কিভাবে না, এইসব আর ভেবে লাভ নেই, যা হবার হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, তারপর রেডি হয়ে ভার্সিটিতে চলে এলাম। জান্নাতকে আজ ভীষণ খুশি খুশি লাগছে, জানি না কেন। এমনকি মেয়েটা ক্লাসে ও সারাক্ষণ খুশি খুশি ভাব নিয়েছিল, আবার পরিবর্তন ঘটলো নাকি ওর? ভার্সিটির শেষে ওই দিনের মতো বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে এসে কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে জান্নাতকে পড়ানোর জন্য ওর বাসায় চলে এলাম। জান্নাতের রুমে এসে দেখি জান্নাত কি যেন ভাবছে আর একা একা হাসছে। মেয়েটা পাগল হলো তো। ভিতরে ঢুকে একটা কাশি দিলাম। ধ্যান ভেঙে সামনে তাকিয়ে আমায় দেখতে পেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। আরে স্যার, আপনি কখন আসলেন? এই তো এইমাত্র আসলাম। ও, দাঁড়িয়ে আছেন কেন? বসেন। কিছু না বলে একটা চেয়ার টেনে বসে পড়লাম। আমিও একটা চেয়ার টেনে তার সামনাসামনি বসে পড়লাম। আচ্ছা জান্নাত, একটা কথা বলি। জি বলেন। আজ তোমায় এত খুশি খুশি লাগছে কেন? আজ কি কোনো বিশেষ দিন যার জন্য তুমি এত খুশি? আজ আমি অনেক খুশি, তবে আজ কোনো বিশেষ দিন নয়, কিন্তু খুব শীঘ্রই সেই বিশেষ দিনটা আসতে চলেছে। সেই বিশেষ দিনটা কি জন্য জানতে পারি? না, এখন বলা যাবে না। ওকে থাক, বলতে হবে না। এখন বই বের করো। তারপর জান্নাতকে কিছুক্ষণ পড়িয়ে ছুটি দিয়ে দিলাম। জান্নাতের বাসা থেকে বের হয়ে আসতে যাব এমন সময় ড্রয়িং রুম থেকে আঙ্কেল আমায় ডাক দিলেন। আমিও চুপচাপ ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। জি আঙ্কেল, কিছু বলবেন? এই নাও তোমার এই মাসের টাকা, কাল থেকে তুমি আর জান্নাতকে পড়াতে আসবে না। আমি কি ঠিক মতো পড়াতে পারি না আঙ্কেল, যার জন্য আপনি আমায় বিদায় করে দিচ্ছেন? আরে সেরকম কিছু না, আসলে জান্নাতের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তোমাকে তোমার বেতন... হয়তো আর কোনোদিন জান্নাতের সাথে দেখা হবে না, এমনকি ওর দুষ্টুমিগুলো আর দেখতে পাবো না। খুব মিস করবো জান্নাতকে আর ওর দুষ্টুমি মাখা দিনগুলোকে। ভাবতে ভাবতে চোখের কোনায় কখন যে পানির ফোঁটা চলে এসেছে খেয়ালই নেই। ওই দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলাম। বাসায় এলাম একদম শেষ রাত্রে। এসেই আম্মুর বকা শুনতে হলো, কিন্তু সেদিকে আমার কোনো ধ্যান নেই, শুধু জান্নাতকে নিয়েই ভেবে চলছি আমি। ওই দিন রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লাম। আম্মু অনেকবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে আমার, আমিও বলে দিয়েছি শরীরটা বেশি ভালো না, তাই খাবো না। এইভাবে কেটে গেল আরো কিছুদিন। জান্নাত এখন সব সময় হাসি খুশি থাকে। একবার ভেবেছিলাম ওকে নিজের মনের কথাটা বলে দিব, কিন্তু তার হাসি খুশি চেহারাটা দেখে তাকে আর কষ্ট দিতে মন চায়নি। ওই দিন রাতে খাবার শেষে আব্বু আমায় ডেকে বললেন 2 সপ্তাহ পর নাকি আমার বিয়ে। আম্মুর কথা ভেবে আর আব্বুর মুখের উপর কিছু বলতে না পেরে আমি বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম। 1 সপ্তাহ পর ভার্সিটি শেষ করে বাসায় ফিরছিলাম। এমন সময় একটা পার্কের ভিতর চোখ পড়তেই চোখ আটকে গেল। দেখলাম জান্নাত একটা ছেলের হাত ধরে পার্কে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ জান্নাতের চোখ পড়লো আমার দিকে, ছেলেটাকে নিয়ে আমার দিকে আসছে। আমি এই দৃশ্য দেখে আর ওইখানে দাঁড়ালাম না, চলে আসতে যাব
এমন সময় পিছন থেকে কে যেন বলল। স্যার একটু দাঁড়ান। দাঁড়িয়ে গেলাম আর পিছনে ফিরে দেখি সে আর কেউ নয়, জান্নাত। জান্নাত আমার কাছে এসে বলতে লাগলো, কি হলো স্যার, আমায় দেখে পালাচ্ছিলেন কেন? কই তোমায় দেখে পালাচ্ছি, আর তুমি এইখানে আমি দেখি নাই। একদম মিথ্যা বলবেন না, আমি দেখেছি আপনি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থেকে আমায় দেখছিলেন। না, আসলে তুমি ভুল দেখছো। আমি তো এই মাত্র এদিক দিয়ে যাচ্ছিলাম, এমন সময় তুমি আমার ডাক দিয়ে দাঁড়াতে বললে। হতেও পারে। তা এদিক দিয়ে কোথাও যাচ্ছেন? এই তো বাসায় যাচ্ছি। তা তুমি এখানে কি করছো, আর তোমার সাথে এই ছেলেটাই বা কে? অনেকদিন ধরে কোথাও ঘোরা হচ্ছে না, তাই একটু ঘুরতে আসলাম আর কি। আর ওর সাথে আপনার পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার হবু বর। আর সানি, এ হচ্ছে আমার প্রাইভেট টিচার। আগে উনি আমায় প্রাইভেট পড়াতেন। ওহ, অনেক মানিয়েছে তোমাদের দুজনকে। কথাটা হাসি মুখে বললো, কেন জানি খুব আঘাত পেলাম। মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে কলেজাটা কেটে নিয়ে যাচ্ছে। স্যার 2 দিন পর আমার বিয়ে, আপনাকে কিন্তু বিয়েতে অবশ্যই আসতে হবে। আচ্ছা, আসবো। এখন তাহলে বাসায় যাই, একটু কাজ আছে। আচ্ছা তাহলে যান। তারপর ওইখান থেকে সোজা বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম। জান্নাতকে আজ এই ছেলেটার সাথে দেখে খুব কষ্ট লাগছে। কদিন পর জান্নাত অন্য কারো হয়ে যাবে হয়তো, আর তার সাথে তেমন কথা হবে না। কিছুক্ষণ পর আম্মু এসে খাওয়ার জন্য ডাকতে লাগলেন। কিছুই ভালো লাগছে না, তাই আম্মুকে বললাম, আমি বাহির থেকে খেয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। ওই দিনের মতো রাতে হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভার্সিটিতে চলে এলাম। আজ জান্নাতকে ক্লাসে দেখতে পেলাম না, হয়তো ভার্সিটিতে আসেনি। 2 দিন পর তার বিয়ে, ভার্সিটিতে এসেই বা কি করবে। ভার্সিটি শেষে দুপুরবেলা বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসবো, এমন সময় হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি একটা কালো শার্ট পরা লোক দাঁড়িয়ে আছে। জি, কাকে চাই আপনার? এটা কি তামিম আহমেদের বাসা? ওনাকে একটু ডেকে দিন তো। জি, আমি তামিম আহমেদ, বলেন কি বলবেন? এই নিন স্যার, আপনার জন্য বিয়ের কার্ড পাঠিয়েছে। বিয়ের কার্ড? কার বিয়ের কার্ড? আর আপনি বা কে? আমি আমজাদ সাহেবের লোক, আর এটা ওনার মেয়ে মানে জান্নাত ম্যাডামের বিয়ের কার্ড। আগামীকাল জান্নাত ম্যাডামের বিয়ে, আপনাকে স্যার আসতে বলেছেন। আচ্ছা এখন তাহলে আমি আসি। জান্নাতের বিয়ের কার্ড? কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। তাহলে বিয়েটা একেবারেই ফাইনাল? আজও খুব কষ্ট পেলাম জান্নাতের বিয়ের কথা শুনে, কিন্তু এখন আর কিছু করার নেই। সময় থাকতে সময় মূল্য দিলে আজ এমন দিন আসতো না। কে এসেছে রে? কার্ডটা নিয়ে আম্মুর কাছে দিয়ে বললাম, আমি যে একটা ছাত্রীকে পড়াতাম, আগামীকাল তার বিয়ে। ছাত্রীর বাবা ওনার লোক পাঠিয়ে বিয়ের কার্ড দিয়ে গেলেন। ও ভালোই তো, তাহলে তোর বিয়েতেও তুই তোর ছাত্রীকে আর ওর বাবাকে ইনভাইট করিস। কিছু না, রুমের দিকে হাঁটা ধরলাম। কিরে কোথায় যাচ্ছিস, খাবি না? না, খিদে নেই। এটা কেমন কথা? একটু আগেই না এসে বললি তোর খিদে পেয়েছে, আবার এখন বলছিস খিদে নেই? কি হয়েছে তোর বলতো? কই কি হবে, কিছুই হয়নি। তাহলে খাবি না কেন? এখন ভালো লাগছে না, একটু পরেই খাবো। রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, জান্নাত তো আমায় ভালোবাসে, তাহলে ও কেন আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করছে? তাহলে কি ও আমার সাথে এতদিন মিথ্যা ভালোবাসার অভিনয় করেছে, নাকি ওই দিনের ঘটনার পর থেকে ওর মন থেকে আমায় মুছে ফেলার চেষ্টা করছে? এমনও হতে পারে আমার অবহেলা পেয়ে আমায় ভুলে যাওয়ার জন্য জান্নাত অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে। জান্নাতকে কি একবার আমার মনের কথাটা বলে দেখবো? না না, 2 দিন পর ওর বিয়ে, আর এখন আমি ওকে এসব বললে সারা জীবন জান্নাত আমায় ঘৃণার চোখে দেখবে। জান্নাতকে তো ওই ছেলেটার সাথে খুব হাসি খুশি দেখলাম, হয়তো জান্নাত ওই ছেলেটার সাথে খুব ভালোভাবে থাকবে। না, আমি আর ওদের মধ্যে গিয়ে বাধা হয়ে দাঁড়াতে চাই না। দোয়া করি জান্নাত ওই ছেলেটার সাথে সারা জীবন সুখেই থাকুক। এইসব নানান বিষয়ে ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে যায় খেয়ালই করি নাই। যখন ঘুম ভাঙলো তখন মোবাইল হাতে নিয়ে দেখি 6টা বেজে গেছে। তারপর উঠে হাত মুখ ধুয়ে একটু বাইরে বের হয়ে হাঁটতে বের হলাম মনটা ফ্রেশ করার জন্য। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আবার বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি, এমন সময় মোবাইলটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি আঙ্কেল, জান্নাতের বাবা, কল দিয়েছেন। কিছু না ভেবেই কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা হঠাৎ ফোন করলেন, কোনো সমস্যা হয়েছে নাকি আঙ্কেল? না কিছু হয়নি, কাল তো জান্নাতের বিয়ে, তোমাকে বিয়ের কার্ডও পাঠিয়ে দিয়েছি। তুমি বিয়েতে আসবে তো? আঙ্কেল আসলে আমার একটু কাজ আছে, তাই। আমি কোনো অজুহাত শোনার জন্য তোমায় ফোন করিনি। কাল তুমি ঠিক সময় বিয়েতে এসে উপস্থিত হবে, এটাই আমার শেষ কথা, এর উপরে আর কোনো কথা নেই। আচ্ছা আঙ্কেল, আমি আসবো। আচ্ছা এখন তাহলে ফোন রাখলাম। আমি আর কিছু না ভেবে মোবাইলটা একপাশে রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মার্কেটে গিয়ে জান্নাতের জন্য কিছু গিফট কিনে আবার বাসায় চলে আসলাম। আজ শুক্রবার, তাই ভার্সিটি অফ। তাই রেডি হয়ে আম্মুকে বলে জান্নাতদের এটাই হয়তো জান্নাত, কিন্তু আফসোস ওর মুখ শেষবারের মতো আর দেখতে পেলাম না। কিছুক্ষণের মধ্যেই বিয়ের কাজ শেষ হয়ে জান্নাতে বরের সাথে বিদায় করে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যেই বিয়ের সব কাজ শেষ করে জান্নাতকে বরের সাথে বিদায় করে দেওয়া হলো। চোখের সামনে জান্নাতের বিয়ে হয়ে গেছে।
অথচ আমি নীরব দর্শকের মতো সব দেখে গেলাম, কিছুই করতে পারলাম না। ভাবতেই বুকটা কেঁপে উঠল। ওইখানে আর 1 মিনিটও দাঁড়ালাম না, সোজা বাসায় চলে আসলাম। ওইখানে থাকলে হয়তো আরো কষ্ট পাবো। রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে শব্দহীনভাবে কান্না করতে লাগলাম। এখন আর কেঁদেও লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে। কিছুক্ষণ পর হঠাৎ মোবাইলে একটা কল আসলো। হাতে নিয়ে দেখি আঙ্কেল কল করেছেন। কিছু না ভেবে কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি এখন কোথায় আছো? এই তো বাসায়। কেন আঙ্কেল, কোনো সমস্যা হয়েছে নাকি? সে কি, তুমি বাসায় চলে গেলে অথচ আমায় একবার জানিয়েও গেলে না? আসলে আঙ্কেল, মাথা ব্যথার কারণে বাসায় চলে এসেছি, তাই আপনাকে বলে আসতে ভুলেই গেছিলাম। প্লিজ কিছু মনে করবেন না আঙ্কেল। ও, এই ব্যাপার, তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে আমি রাখি। ফোনটা কেটে দেওয়ার পর মোবাইলটা একপাশে রেখেই ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে কেটে গেল আরো 1 সপ্তাহ। আজকে আমার বিয়ে। সকাল থেকে বাড়িতে আত্মীয় স্বজনদের ভিড় লেগে আছে। বন্ধুরা অনেক আগে এসে পড়েছে, আর এসে বাড়ির টুকটাক কাজে লেগে পড়েছে। বাড়িটাও আজ সুন্দর করে সাজানো হয়েছে। দুপুরবেলা রুমে বসে আছি, এমন সময় আম্মু এসে বললেন গোসল করে রেডি হয়ে এই শেরওয়ানিটা পরে নিতে, একটা শেরওয়ানি বিছানায় রেখে। আমিও বাধ্য ছেলের মতো ওয়াশরুমে গিয়ে গোসল করে বাইরে এসে শেরওয়ানিটা পরে রেডি হয়ে নিলাম। কিছুক্ষণ পর বন্ধুরা রুমে এসে আমায় নিয়ে বাইরে এসে একটা বিয়ের গাড়িতে বসিয়ে দিল। সাথে আমার কয়েকজন বন্ধু আমার সাথে গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণ পর গাড়ি এসে একটা বিশাল বড় হোটেলের সামনে থামলো। এরপর বন্ধুরা আমায় নিয়ে এসে হোটেলের ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর বিয়েতে আসা লোকদের খাওয়ানো শুরু করা হলো। একে একে সবাই খেতে চলে যেতে লাগলো। আর এদিকে ভার্সিটির কয়েকজন ম্যাডাম স্যার আমার বিয়েতে শুভেচ্ছা জানাতে লাগলো। ভার্সিটির সব স্যার ম্যাডামদের আমি বিয়েতে ইনভাইট করেছি। বিয়েতে আসা লোকদেরকে খাওয়ানো শেষ হলে বিয়ের কাজ শুরু করা হলো। কাজী এসে আমায় কবুল বলতে বললেন, সাথে একটা পেপারসে সাইন করতে বললেন। আমিও ওনার কথা মতো 3 বার কবুল বলে পেপারটা সাইন করে দিলাম। তারপর কাজী চলে গেলেন কনের কাছে। কিছুক্ষণ পর শুনতে পেলাম কনেও কবুল বলে দিয়েছে, আর বিয়েটাও হয়ে গেছে। এরপর কাজী সবাইকে দোয়ায় শরীক হতে বললেন। দোয়া শেষ হলে বউকে নিয়ে বাসা চলে আসলাম। নতুন বউকে দেখার জন্য বাড়িতে অনেক মানুষের ভিড় লেগে গেছে। একে একে সবাই এসে নতুন বউকে দেখে চলে যেতে লাগলো। আর আমার বন্ধুরা আমায় নিয়ে ছাদে চলে আসলো। ছাদে এসে বন্ধুরা আড্ডায় মেতে উঠলো, আর আড্ডার ফাঁকে মাঝে মধ্যে আমায় নিয়ে হাসাহাসি করছে। বাসরাত কিভাবে কাটাবি, কি কি করবি, ইত্যাদি ইত্যাদি। ওদের এসব কথায় আমি কিছু না বলে চুপচাপ করে বসে আছি। দেখতে দেখতে চারিদিক অন্ধকার ঘনিয়ে আসলো। সন্ধ্যা পেরিয়ে রাত এখন 11টা বাজে। বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছে, আর আমি চুপ করে বসে ওদের কথাবার্তা শুনে যাচ্ছি। হঠাৎ ছাদে কারো আসার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকিয়ে দেখি আম্মু এসেছেন, আর এসেই আমার কাছে চলে আসলেন। অনেক রাত হয়েছে, এবার রুমে যা। বৌমা সেই কখন থেকে রুমে একা একা বসে আছে। তুমি যাও, আমি আসছি। তোমরা ওকে নিয়ে আসো তো বাবারা। আন্টি আপনি যান, আমরা ওকে নিয়ে আসছি। আর কিছু না বলে ছাদ থেকে চলে গেলেন। দোস্ত চল তোকে ভাবির কাছে দিয়ে আসি। লাগবে না, আমি একাই যেতে পারবো। আরে আমাদের সাথে আয়, তোকে আমরা একা কিভাবে ছাড়ি। এরপর সব বন্ধুরা মিলে আমায় ধরাধরি করে নিচে এসে নিয়ে আসলো, আর এসেই আমার রুমে ঢুকিয়ে দিল। ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানার দিকে চোখ পড়তে দেখি নতুন বউ বিছানায় হাঁটু গেড়ে বসে আছে। ধীরে ধীরে বিছানার কাছে এসে দাঁড়াতে মেয়েটা বিছানা থেকে উঠে এসে আমার পায়ে সালাম করতে যাবে। তখনই আমি পাটা সরিয়ে নিয়ে বললাম, এইসব করার কোনো প্রয়োজন নেই, আর আপনাকে তো মেনে নিতে আমার একটু সময় লাগবে, সো প্লিজ আমার উপর স্ত্রীর অধিকার খাটাতে আসবেন না। কেন? আমি ছাড়া আপনার আরেকটা বউ আছে নাকি? জান্নাত, তুমি এখানে কিভাবে এলে, আর কার সাথে এলে? আপনার সাথেই তো আসলাম, গাড়িতে করে। কিন্তু তোমার বিয়ে তো হয়ে গেছে, তাহলে তুমি এখানে? কে বলেছে আমার বিয়ে হয়েছে? বিয়েটা আমার না, আমার কাজিনের ছিল। আর বিয়ে তো আজকে হয়েছে, তাও আপনার সাথে। মানে কি বলছো এইসব? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। ওকে, তাহলে বুঝিয়ে বলি, শুনেন। ওই দিন যে আমাদের বাসায় বিয়েটা হয়েছে সেটা আমার না, আমার ফুফাতো বোনের ছিল। আর একদিন পার্কে আমার সাথে যে ছেলেটাকে দেখেছিলেন, সে আমার এক কলেজ লাইফেরই ফ্রেন্ড ছিল। আর সানি আমার ফুফাতো বোনকে পাগলের মতো ভালোবাসতো, তাই আমি আমার ফুফাতো বোনের সাথে সানির সেটিং করিয়ে দিই। তারপর 2 পরিবার মিলে ওদের বিয়ে ঠিক করে। আর আমি আব্বুকে বলে ওদের বিয়েটা আমাদের বাসায় করানোর জন্য রিকোয়েস্ট করি, আর আব্বু আমার কথায় রাজি হয়ে যান। কিন্তু আঙ্কেল যে তোমার বিয়ের কার্ডটা পাঠিয়ে দিলেন সেটা কি? আপনি ওই কার্ডটা খুলে দেখছেন? না। দেখলে তো সব বুঝতে পারতেন, কিন্তু আপনি তো কার্ডটা ভালো করে খুলেই দেখেন নাই। এসব পরে বুঝবো, আগে বলো তোমার সাথে আমার বিয়ে হলো কিভাবে? আই মিন কিভাবে কি হলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে শুনেন, আপনার আব্বুর বন্ধুর মেয়েকে আপনি কি কখনো দেখেছেন? না, কিন্তু তুমি? বলছি আমি হলাম আপনার আব্বুর বন্ধুর মেয়ে। মানে আমার আব্বু আর আপনার আব্বু দুজন বেস্ট ফ্রেন্ড। আব্বু আপনাকে অনেক আগে থেকেই চিনে,
কিন্তু আপনি চিনেন না। তারপর আপনি যেদিন প্রথম আমার প্রাইভেট পড়াতে আসলেন তখনই আব্বু আপনাকে দেখে চিনে ফেলেছিল। এরপর আপনি চলে যাওয়ার পর আব্বু এসে আমায় আপনার ব্যাপারে সব বলে। আমি আগে থেকে জানতাম যে আমার বিয়ে আব্বুর এক বন্ধুর ছেলের সাথে ঠিক করা, কিন্তু সেই ছেলে যে আপনি এইটা জানতাম না। আর ভার্সিটিতে আপনাকে ওই দিন নীল শার্টে দেখে আপনার উপর ক্রাশ খায়। তারপর আব্বুর থেকে আপনার ব্যাপারে সব শুনে আপনাকে মনে মনে ভালোবাসতে শুরু করি, আর আব্বুকেও নিষেধ করে দেই যাতে আপনাকে এই বিষয়ে কিছুই না বলে। কিন্তু আপনি তো আস্ত একটা বোকা, কিছুতেই আমার ভালোবাসাটা বুঝতে চাইতেছিলেন না। তাই তো আপনাকে আমি সব সময় ভাইয়ের ভয় দেখিয়েছি, নিজের রুমে বসে রাখার চেষ্টা করতাম। আর ওই দিন আপনার হাতে চর খেয়ে আমিও খুব কষ্ট পেয়েছিলাম। তারপর আমি এই সিদ্ধান্ত নিই যে আপনাকে এখন থেকে সব সময় অবহেলা করে যাব। এইতে যদি আপনি আমার ভালোবাসাটা বুঝতে পেরে আমায় ভালোবাসি কথাটা বলে দেন তাহলে আমি সব মেনে নিব। কিন্তু আপনি কিছুই বললেন না, তাই অবশেষে আমি এই প্ল্যানটা করি। এতে আব্বু আমায় হেল্প করেছে। তার মানে তোমরা সবাই আমায় নিয়ে এতদিন গেম খেললে? জানো তোমার বিয়ের কথা শুনে আমি কতটা কষ্ট পেয়েছিলাম? ও মা, কেন? কারণ এই কয়েকদিনে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তোমার বিয়ের কথা শুনে তোমাকে আর কিছু বলার সাহস পাইনি। যদি তুমি আমায় ভুল বোঝো তাই। নিজে শুধু কষ্ট পেয়েছেন, আমি পাইনি মনে হয়। ওকে, তুমি বেশি কষ্ট পেয়েছো। এবার কি আমরা সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে পারি না? ওকে, তবে আমার একটা শর্ত আছে, সেটা আপনাকে মানতে হবে। কি শর্ত? এখন থেকে আমায় অনেক ভালোবাসতে হবে, কখনো কষ্ট দিতে পারবেন না। এখন থেকে তোমায় অনেক ভালোবাসবো, কখনো কষ্ট দেব না, প্রমিস। তাহলে এখন শুরু করি। কি? ওই যে বাসরাতে মানুষ যা করে। কি করে? দাঁড়ান, দেখাচ্ছি। তার আগে আপনার পাচক পাচিকাদের বিদায় করেন, না হলে কিন্তু আমি ভাইয়াকে ডাক দিব। থাক, আজকে আর ভাইয়াকে ডাক দিতে হবে না, আমি এদেরকে যেতে বলছি। ভাইয়া আর আপুরা অনেক তো শুনলেন আমাদের কথাবার্তা, এখন কি শান্তিতে বাসরটাও করতে দিবেন না? গল্পটা এখানেই শেষ, এখন আপনারা যেতে পারেন। সো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন গল্প শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।